ওকে, তো আমরা আজকে আমাদের এই যে অধ্যায় যেটা দেখতে পাচ্ছেন অর্থাৎ সংখ্যা পদ্ধতি এবং এই সংখ্যা পদ্ধতির যে বিভিন্ন রূপান্তর সেইগুলো মূলত হচ্ছে আজকে দেখব। তো এই ক্লাসটা আমি প্রথমে বলে নিচ্ছি যে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যে ম্যাথমেটিক্যাল টার্ম অর্থাৎ যেগুলো বোঝার অনেক কিছু আছে, এরকম যেসব টপিকস আছে তার মধ্যে 1 নম্বর টপিকস হচ্ছে বা অধ্যায় হচ্ছে এইটা, অর্থাৎ সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি অনেকেই আছি আমরা যে হয়তো ভার্সিটি লাইফে পড়ছি ডিজিটাল ইলেকট্রনিক্সে, অনেকের মনে নাই, অনেকে ডিপ্লোমাতে হয়তো বা পড়ছেন। তো সমস্যা নেই, আমরা একেবারে আজকে সুন্দর করে একেবারে A to Z পড়বো। আশা করি আপনারা এখান থেকে যে আমাদের 10 থেকে 15 মার্ক আসে সেটা আপনারা ভালোভাবে আনসার করতে পারবেন। ঠিক আছে, আমাদের 3টা অধ্যায়ের কথা যদি বলি, যে 3টা অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় 1 নম্বর অধ্যায় অর্থাৎ কম্পিউটার বেসিক, যেটা সবাই মোটামুটি কম বেশি পারেন, মানে সেখানে কমন মানে খুব বেশি না পড়লেও দেখা যায় পারেন, কারণ যেহেতু ফান্ডামেন্টাল বিষয়গুলো আসে। আর বাকি যে 2টা অধ্যায় থেকে সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে লজিক সার্কিট। তো সংখ্যা পদ্ধতি এবং লজিক সার্কিট এই 2টা আসলে মার্ক পাওয়া সহজ যদি আপনি এগুলো বুঝেন, এই টপিকসগুলো ভালোভাবে আপনার আয়ত্ত থাকে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সিলেবাস, সেই সিলেবাস এখানে দেওয়া আছে, যে সংখ্যা পদ্ধতির সিলেবাস যেটা আছে, সিলেবাসে এখানে পজিশনাল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে, তারপর একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতির যে রূপান্তর, সেই রূপান্তরগুলো এখানে আছে, যেগুলো থেকে মূলত প্রশ্ন সবচেয়ে বেশি আসে। তারপরে হচ্ছে বাইনারির যোগ বিয়োগ গুণ ভাগ এবং বিভিন্ন ধরনের কোড আছে। পাশাপাশি এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের বাইনারির বিয়োগ, যেটা উল্লেখযোগ্যভাবে বলা দরকার এজন্য যে বাইনারির বিয়োগটা একটু স্পেশালি আমরা কম্পিউটার যদি যেভাবে করে সেটাকে বলা হয় হচ্ছে 2 এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট পদ্ধতি, অর্থাৎ যোগের নিয়মে বিয়োগ করার যে পদ্ধতি সেটা মূলত হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তো সেটা আমরা এখানে শিখবো, সমস্যা নেই। তো আমরা যদি একটু রিটেন প্রশ্নের দিকে এখানে চোখ বুলাই যে এখানে কোন কোন টপিকস থেকে আসলে প্রশ্ন আসছিল, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সংখ্যা পদ্ধতি কাকে বলে, ফান্ডামেন্টাল সংখ্যা পদ্ধতির বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি বর্ণনাকরণ, পজিশনাল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি উদাহরণ সহ লিখতে বলছে। তারপরে সবচেয়ে বেশি আমাদের যেটা আসে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত প্রকার, সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন বেস, তারপরে এগুলা থেকে বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির আলোচনা এবং এগুলোর বিভিন্ন রূপান্তর। এই রূপান্তরগুলো মূলত এইগুলো সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে। ঠিক আছে, আপনি যে পরীক্ষা দিতে যান, যেমন ধরেন বিসিএস থেকেও কিন্তু বিসিএসও এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, অর্থাৎ বিসিএসের যে টেকনিক্যাল আর কি, হ্যাঁ আইসিডি ইয়ার কথা বলতেছি আর কি, সেখানেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। তাছাড়া পিএসসি নেওয়া প্রশ্ন যে বিভিন্ন পরীক্ষাগুলো আছে সেখানে আসে, ব্যাংকে এখান থেকে প্রায় দেখা যায় বাইনারি থেকে প্রশ্ন আসে। নিবন্ধনে তো ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, রিটেনের জন্য যদি এমসিকিউ হয় তাহলে এখান থেকে প্রশ্ন আসবে এবং সেগুলো আমরা সবাই পারবো ইনশাল্লাহ আজকের ক্লাস করলে, আশা করতেছি। ঠিক আছে, তো আমাদের এখানে অনেক প্রশ্ন আছে রিটেন, তো সেখানে আমরা না যাই। তো প্রথমে আমরা একটু আলোচনা করি আসলে সংখ্যা পদ্ধতি বলতে আসলে আমরা কি বুঝি বা সংখ্যা পদ্ধতির আসলে কি জিনিসটা। ঠিক আছে, মূলত সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে মূলত সংখ্যা পদ্ধতি বলা হয়। আমরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সংখ্যা পদ্ধতির আসলে উদ্ভব বা আমরা ডেভেলপ করছি আমাদের প্রয়োজনে। তো সেইগুলা আসলে অনেক সংখ্যা পদ্ধতি হইতে পারে, মানে আপনি চাইলে আপনার প্রয়োজন নিজের একটা সংখ্যা পদ্ধতি তৈরিও করতে পারেন। তো মোদ্দা কথায় আসলে সেই আদিম যুগ থেকে এ পর্যন্ত 2 ধরনের সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করছি, 2 ধরনের, মানে 2টা প্রকারে ভাগ করা যায় সংখ্যা পদ্ধতিগুলা। সেই প্রকারভেদ করা হয় যে তাদের যে পজিশনাল ভ্যালু, অর্থাৎ কোনো একটা সংখ্যা যদি আপনি লিখেন, সেই সংখ্যার যে অঙ্কগুলো তার যদি পজিশনাল ভ্যালু থাকে তাহলে সেটাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর যদি সেটার পজিশনাল ভ্যালু না থাকে তাহলে সেটাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। পজিশনাল সংখ্যা পদ্ধতি যেমন আমরা যে দশমিক ভিত্তিক মানে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিগুলো লিখি, যেমন ধরেন আমরা লিখলাম 892, এই সংখ্যা পদ্ধতিতে আমরা ছোটোবেলায় এরকম করতাম যে এইটা হচ্ছে একক, এটা দশক, এটা শতক, শতকের ঘর, মানে এটাকে যদি আমরা একটু ভেঙে লিখতে যাই তাহলে এরকম হবে যে 2 × 1 আর 9 × 10 আর 8 × 100। ঠিক আছে, এইটা গুণ করলে হয় 800, এইটা গুণ করলে হয় 90, এইটা গুণ করলে হয় 2, এইটা টোটালটা যোগ করলে মূলত হচ্ছে 800, এই যে 92 যেটা আছে
বাংলা ইংলিশ হয়ে গেছে যদিও, আচ্ছা যাই হোক 892 মূলত আসে। তো এখানে যে আমি এই যে 2 রে 1 দ্বারা গুণ করলাম, 9 রে 10 দ্বারা, 8 রে হচ্ছে 100 দ্বারা গুণ করলাম, মানে এইটার যে পজিশনাল ভ্যালু, সেই পজিশনাল ভ্যালু অ্যাকচুয়ালি হচ্ছে মূলত এইটা, ঠিক আছে। তো এই যে ধরনের সংখ্যা পদ্ধতি এরকম পজিশনাল ভ্যালু বের করা যায় বা পজিশনাল ভ্যালুকে আমরা চিহ্নিত করতে পারি, সেটাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় উদাহরণ আমরা যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটা। আর নন পজিশনাল কথা যদি বলি, নন পজিশনাল যেগুলার যে চিহ্নগুলো বা যে অঙ্কগুলো থাকে সেগুলোর পজিশনাল ভ্যালু বের করা যায় না। যেমন ধরেন টালি সংখ্যা, টালি সংখ্যা আমরা 1 বলতে এরকম একটা দাগরে বোঝাই, 2 বলতে এরকম একটা দাগরে, 3 বলতে এরকম একটা দাগরে বোঝাই, ঠিক আছে। তো এইখানে দেখেন 3টা অঙ্ক বা 3টা সিম্বল মিলে মূলত একটা সংখ্যা হয়েছে, একটা একক সংখ্যা হয়েছে। তো এখানে আমি আসলে একটা নির্দিষ্ট ভ্যালু যদি বলতে যাই যে এই যে 1টা, এই একটা, এই সিম্বলের পজিশনাল ভ্যালু কত, এটা বের করা সম্ভব না, কারণ 3টা মিলেই হচ্ছে মাত্র 3। তাহলে এটার পজিশনাল ভ্যালু আমি কীভাবে বের করবো, তাই না? তো এরকমভাবে আরও আছে, এটা হচ্ছে ট্যালি সংখ্যা। এরকমভাবে আরও সংখ্যা হচ্ছে আমাদের রোমান সংখ্যা। রোমান সংখ্যা, রোমান সংখ্যা আমরা জানি যে এরকম 1, এইটা 2, তারপরে এইটা 3, তারপর হচ্ছে এইটা 4, এরকম 5, হ্যাঁ, এরকমভাবে হচ্ছে রোমান সংখ্যাগুলো হয়। এরকম আরও আছে হায়ারোগ্লিফিক্স, যেটা প্রাচীনকালে ব্যবহার করা হতো, ঠিক আছে। এই ধরনের সংখ্যা পদ্ধতির যার পজিশনাল ভ্যালু নাই সেগুলোকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি যার পজিশনাল ভ্যালু আছে, যার একক স্থানীয়, দশক স্থানীয়, শতক স্থানীয়, এইভাবে আমরা বের করতে পারি, সেরকম পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা এই আজকের এই যে টপিক বা এই অধ্যায়ে যেগুলো আলোচনা করা হয়েছে সেগুলো সবগুলোই মূলত পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ মোট দাগে 4টা পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত এখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে, বা আলোচনা করা হয়। আচ্ছা, সেগুলো কি কি আমরা যদি একটু দেখি, সেগুলোর প্রথমটাই আছে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। যে এই যে দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এইখানের প্রথম যেটা আছে এইটা আমরা সাধারণত গণনার কাজে ব্যবহার করি, বাকি যে 3টা, এই 3টা হচ্ছে কম্পিউটার ব্যবহার করে এক একটা কাজে। এর মধ্যে বাইনারি যেটা, এইটা আসলে সকল ইলেকট্রনিক্স ডিভাইসই মূলত বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, যেটাকে আমরা মেশিন ভাষা বলতাম, ঠিক আছে, মানে মেশিন ভাষা 0 এবং 1, এটাকে আমরা মেশিন ভাষা বলতাম। তো এই 0 ও 1 দিয়েই মূলত যে কোনো ইলেকট্রনিক্স বস্তু, আসলে ইলেকট্রনিক্সের যে সার্কিটগুলো থাকে সে আসলে চিনে 0 অথবা 1, মানে যেটাকে আমরা বলতে পারি হচ্ছে অন সিগন্যাল অথবা অফ সিগন্যাল, ঠিক আছে। 1 মানে অন আর 0 মানে হচ্ছে অফ, এই দুইটা সিগন্যাল আসলে আমরা বুঝি, ঠিক আছে। তো দশমিক সংখ্যা পদ্ধতির যদি আমরা একটু এগুলার যে বিভিন্ন অঙ্কগুলো সেগুলো যদি আমরা একটু দেখি, বা এটার বেস কত, হ্যাঁ, এইগুলো যদি আমরা দেখি, তাহলে এই পাশে একটু আমি এটা বড় করে লিখতেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে এটার বেস বা ভিত্তি, আর হচ্ছে অঙ্কগুলো কি কি, ঠিক আছে। আচ্ছা, দশমিক সংখ্যা পদ্ধতি আমরা জানি যে এটা 0 থেকে 9 পর্যন্ত এইটার অঙ্কগুলো থাকে, অর্থাৎ যে চিহ্নগুলো দিয়ে এই সংখ্যা পদ্ধতির আমাদের এই সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো লেখা হয়, তো সেইগুলো হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির আমার হচ্ছে অঙ্ক, মানে ওই সংখ্যা পদ্ধতি প্রকাশ করার যে চিহ্ন সেটা হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির অঙ্ক। যেমন 0 থেকে 9, এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির প্রকাশ করার জন্য 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করা, যেটা মোট সংখ্যা কত, 0 থেকে 9 পর্যন্ত কয়টা বলেন তো? 10টা, অনেকে 9টা বলে ফেলে, ঠিক আছে, 10টা। তো এখন এই সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য যতগুলো সিম্বল আমরা ব্যবহার করব সেটাকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি, ঠিক আছে। তাহলে এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। এরপরে বাইনারি সংখ্যা পদ্ধতির 2টা অঙ্ক ব্যবহার করি আমরা, 0 এবং 1, তাহলে এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। অক্টাল সংখ্যা, অক্টাল মানে কি বলেন তো? অক্টাল মানে 8, তার মানে এই সংখ্যা পদ্ধতির 8টা অঙ্ক থাকবে, কি কি? 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7, এটা মূলত হাইফেন হবে, 0 থেকে 7, তো এটা বাংলা না লিখি ইংলিশ লিখি ভালো হবে, 0 থেকে 7। আর হেক্সাডেসিমাল, হেক্সা মানে কত? হেক্সা মানে 6, আর ডেসিমাল মানে আবার 10, মানে ষোড়শ, যেটাকে আমরা বলি বাংলায় ষোড়শ, মানে হচ্ছে এইটার আমার 16টা অঙ্ক থাকবে, কিন্তু এই অঙ্কগুলো কি কি? 0 থেকে 9 পর্যন্ত, আর
10 থেকে 15 পর্যন্ত, 10 থেকে 15 পর্যন্ত আসলে প্রকাশ করা হয় হচ্ছে এ থেকে এফ পর্যন্ত। এই এ ফর হচ্ছে 10, বি ফর হচ্ছে 11, সি ফর 12, ডি ফর হচ্ছে 13, ই ফর 14 আর এফ ফর 15। ঠিক আছে, মানে 0 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে মূলত হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা ব্যবহার করি। ঠিক আছে, তবে এখানে যেহেতু এটা 2 অঙ্কের হয়ে যায়, এই যে 1011 এগুলো 2 অঙ্কের হয়ে যায়, সেজন্য এইগুলোকে ইউনিক একটা প্রকাশ করার জন্য মূলত এ থেকে এফ পর্যন্ত দ্বারা হচ্ছে চিহ্নিত করা হয়। ঠিক আছে, তো এইগুলো মোটামুটি আমরা জানলাম। আপনি যদি এতটুকু জানেন এবং ধরে নেন যদি এমসিকিউ পদ্ধতিতে হয়, তাহলে মোটামুটি 1 মার্ক আপনি কমন পেয়ে গেছেন, যদি এতটুকু আর কি বুঝেন। ওকে, কারণ এই বেস থেকে দেখবেন যে সংখ্যা পদ্ধতির প্রশ্ন চলে আসে। ঠিক আছে, যেমন ধরেন এই যে 12 মানে কত, 12 মানে কোনটি, 12 হচ্ছে আমার সংখ্যা কত, মানে সি দিয়ে দিল, তারপরে এটা মানে কত, এরকম একটা আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সংখ্যা পদ্ধতি আমরা মোটামুটি বেসিক যে সংখ্যা পদ্ধতির আইডিয়া সেটা দেখলাম। এখন আমরা দেখব যে এই সংখ্যা পদ্ধতি থেকে আমরা এক ধরনের সংখ্যা পদ্ধতি থেকে অন্য ধরনের সংখ্যা পদ্ধতি কীভাবে রূপান্তর করতে পারি, এক ধরনের সংখ্যা পদ্ধতি আর এক ধরনের সংখ্যা পদ্ধতি কীভাবে লিখতে পারি, হ্যাঁ, যেটা যেভাবে আমাদের মূলত পরীক্ষাতে আসে। ঠিক আছে, এই যে আমরা যে কথাগুলো বলছি যে দশমিক সংখ্যা পদ্ধতির উদাহরণ, আচ্ছা আমরা একটু এখানে উদাহরণ লিখি, আর একটা লাইন এখানে লিখে দিই এক্সাম্পল। তাহলে এক্সাম্পল, আচ্ছা দশমিক সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ যদি ওই যে আমরা লিখছিলাম 982, এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা পদ্ধতি, আর বাইনারি সংখ্যা হবে 101010 এরকম। যদি অক্টাল সংখ্যা বলি 107, ঠিক আছে, 107 এইটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি 2FE, এইটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির একটা এক্সাম্পল হইতে পারে। ঠিক আছে, 2FE। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন আসলে একটু এখানে করি যে কোনটা কোন সংখ্যা পদ্ধতি, দেখি আপনারা পারেন কিনা। আচ্ছা বলেন তো এখানে এটা কোন সংখ্যা পদ্ধতির? স্যার এটা হচ্ছে ডেসিমেল, তারপর হচ্ছে স্যার এটা কোনো বেস নাই, যেহেতু স্যার বেস থাকলে দেন আমরা বলতে পারবো স্যার কোন সংখ্যা পদ্ধতি, যেহেতু বেস দেওয়া নাই। আচ্ছা, এখানে এই সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে কোনটা হইতে পারে? ডেসিমেল হইতে পারে, অক্টাল হইতে পারে, হেক্সাডেসিমাল হইতে পারে, মানে বাইনারি বাদে বাকিগুলাই হইতে পারে, তাই না? বাইনারি বাদে হইতে পারে। যখন আমরা এইটাকে নির্দেশ করে দিলাম এই যে 7, এখন আমরা বুঝি এটাকে হচ্ছে অক্টাল। যদি এটা আমরা এরকম দিতাম যে 10, তার মানে এটা বুঝতাম আমরা হচ্ছে ডেসিমাল। যদি আমরা এটাকে এরকম লিখে দিতাম তাহলে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। আচ্ছা, এইটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি বলেন তো? স্যার এটা হেক্সাডেসিমাল। এটা হেক্সাডেসিমাল, কারণ কি এখানে ডি আছে, যেটা অন্য সংখ্যা পদ্ধতিতে আসলে নাই। দেখেন অনেক সময় এরকম একটা এমসিকিউ ইন্টারমিডিয়েটে খুব বেশি আসে, এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি বলেন? বাইনারি। এই যে বাইনারি, দেখছেন প্রথমে ভুল বলছে। বাইনারি না, বাইনারি না স্যার, এটা সবগুলাই হইতে পারে। একবার খেয়াল করাতে আসলে সবাই বলবে এটা বাইনারি, ভুল, কিন্তু এটা সব সংখ্যা পদ্ধতি হইতে পারে। বাইনারি থেকে শুরু করে হেক্সাডেসিমাল হইতে পারে। যখনই আমি এটাকে এরকম দিয়ে দেব তখন সেটা হচ্ছে বাইনারি। ওকে, এই হচ্ছে মূলত বিষয়। এই খেয়াল করেন, এরকম একটু ট্রিকি এমসিকিউ হলে আসতে পারে। ঠিক আছে, তো রিটেন প্রশ্নের কারণে অনেক সময় আসছিল যে সংখ্যা পদ্ধতি কী কী, সংখ্যা পদ্ধতি 2 ধরনের সংখ্যা পদ্ধতি উদাহরণ সহ আলোচনা করো। তখন আমাদের প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি আমরা যেরকম সামারি এক জায়গায় লিখছি, সেগুলো এখানে বিস্তারিত লেখা আছে, এগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। এই যে এই 4টা, আমরা যে 4টা একটু আগে দেখলাম, সেই 4টা এখানে লেখা আছে। ঠিক আছে, আচ্ছা এই যে দেখেন এরকম একটা এই বলছিল যে 3, 5, 6 এই ধরনের সংখ্যা পদ্ধতি যদি হয়, তাহলে এই সংখ্যা পদ্ধতিগুলোর অঙ্ক কি হবে? যেমন আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, বলেন তো 3 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি আমি বানাইলাম, আমার নিজের মতো করে বললাম যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তাহলে এটার অঙ্কগুলো কি কি হবে? স্যার 0 1 2, 0 থেকে 2, 0 থেকে 2 পর্যন্ত। ঠিক আছে, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানেই কিন্তু 3 থাকবে, সেটা সেরকম না, তাই না? 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে হচ্ছে ওখানে অঙ্ক হচ্ছে 3টা থাকবে। তো এই অঙ্ক সবসময় শূন্য তো লাগবে, শূন্য ছাড়া আসলে কোনো সংখ্যা পদ্ধতি করা সম্ভব না বর্তমানে আমাদের যেভাবে আমরা হিসাব করি, তাই না? আর এই শূন্যর আবিষ্কার করছিল কারা জানেন? শূন্যর আবিষ্কার করছিল ইন্ডিয়ানরা। আচ্ছা, তাহলে 0 থেকে 2 এইটা হচ্ছে মূলত আমাদের 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এরকম 5 ভিত্তিক হইতে পারে। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কত হলে হবে? তাহলে
0 থেকে 4 মানে এই 5টা, এরকম 6 ভিত্তিক, তারপর 7 ভিত্তিক, 9 ভিত্তিক বিভিন্ন সংখ্যা পদ্ধতি বলতে পারে, তাহলে সেটা আমরা আশা করি পারবো, এই বেসিকটা আমাদের ক্লিয়ার থাকলে। ঠিক আছে, এখন আসেন আমরা রূপান্তরে যাই, বিভিন্ন সংখ্যা পদ্ধতি রূপান্তরে আসলে আমাদের কীভাবে আসবে। তো এইটার জন্য এখানে একটা ছক আছে, এই ছকটা আপনারা একটু চেষ্টা করবেন মনে রাখার জন্য, যে ইকুইভ্যালেন্ট একই সংখ্যা মানে দশমিক সংখ্যার একটা সংখ্যাকে অন্য সংখ্যায় কি হয়। ঠিক আছে, যেমন এই যে দেখেন বাইনারি সংখ্যা হয়, যেমন 5-এর কথাই বলি, 5-এর বাইনারি সংখ্যা হচ্ছে এইটা, 5-এর অক্টাল সংখ্যা 5ই হয়, হেক্সাডেসিমাল সংখ্যাও 5ই হবে। ঠিক আছে, এরকম 1 থেকে 15 পর্যন্ত, 0 থেকে 15 পর্যন্ত মোটামুটি যদি মনে রাখতে পারেন, তাহলে আপনি খুব দ্রুত, যদি এমসিকিউ আসে খুব দ্রুত করতে পারেন। যদি এগুলো প্রত্যেকটাই বের করা যায় না, আহামরি কঠিন কিছু না, কিন্তু হলে মনে হয়, বিশেষ করে মনে রাখলে সহজ হয়। বিশেষ করে হেক্সাডেসিমালের ক্ষেত্রে যে 10 থেকে আমাদের 10 থেকে 15 পর্যন্ত এই ইয়াগুলা, বিশেষ করে এই যে 10 থেকে 15 পর্যন্ত এইগুলো যদি মনে রাখতে পারেন তাহলে সুবিধা হয়। ঠিক আছে, আর এই যে এইটা মানে হচ্ছে আমরা জানি এ, হেক্সাডেসিমালে 11 মানে বি, এইগুলো একটু যদি মনে রাখতে পারেন তাহলে সহজ হবে আর কি। ঠিক আছে, আচ্ছা এই যে আমি এখানে একটু লিখেও দিছি বইয়ে, আপনারা বই পাইলে পাবেন। এখন আসেন আমরা দশমিক থেকে বাইনারি হচ্ছে করার নিয়ম আমরা যদি একটু দেখি, দশমিক থেকে বাইনারি করার নিয়ম। ওকে, আমি একটু ফুল স্ক্রিনটা শেয়ার করে দিই আপনাদের সাথে। বইয়ে আছে অনেক উদাহরণ, বইয়ের উদাহরণ না, আমরা একটু ফ্রি হ্যান্ডে একটা উদাহরণ একটু করে দেখি আমরা কতটা পারি। ওকে, তো আমরা প্রথমে একটা জিনিস একটু মনে রাখি, যে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে নেওয়াটা জাস্ট আমাদের মনে রাখতে হবে, আর বাকি যে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো আছে এগুলো একেবারে পানির মতো সহজ। ঠিক আছে, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে আমি একটু দশমিকটা মানে ডেসিমালটা এই পাশে লিখলাম, ডেসিমেল দেখতে পাচ্ছেন লেখা। এই চারটা যদি আপনারা মনে রাখেন, সংখ্যা পদ্ধতি আপনাদের কাছে একেবারে পানি মানে পানি পানি হয়ে যাবে। ঠিক আছে, আশা করি। প্রথমে আমি বাইনারি লিখলাম, তারপর আমি লিখলাম হচ্ছে অক্টাল, তারপরে হচ্ছে আমরা লিখলাম হেক্সা। ঠিক আছে, আর এইগুলো থেকে আবার ডেসিমেল। তো আমাদের ডেসিমেল থেকে এই 3টে সংখ্যা পদ্ধতি আর এই 3টে সংখ্যা পদ্ধতি থেকে আবার ডেসিমেল, এই রূপান্তরগুলাই আমাদের আসলে একটু মনে রাখতে হবে, কারণ এইটা একটু কঠিন, আর বাকি যেগুলো আছে সেগুলো আসলে খুবই সহজ। ওকে, তো ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যদি আপনি করতে যান, যে সংখ্যা পদ্ধতিতে যাবেন তার বেস দ্বারা ভাগ করতে হবে। কি বললাম আমি? কে বলতে পারবেন? যে সংখ্যা পদ্ধতিতে যাব তার বেস দ্বারা হচ্ছে ওই ডেসিমেল সংখ্যাটাকে ভাগ করতে হবে। ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে আমি যে সংখ্যা পদ্ধতিতে যাব সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করতে হবে, যদি সংখ্যাটা পূর্ণ সংখ্যা হয়, মানে ফ্র্যাকশন না হয়। ঠিক আছে, ফ্র্যাকশন না হয় তাহলে সেটা। তাহলে ডেসিমেল সংখ্যা আমরা যে কোনো একটা ডেসিমেল সংখ্যা ধরেন 288, এটা একটা ডেসিমেল সংখ্যা। তো এইটা যদি আমি বাইনারিতে ভাগ করতে যাই তাহলে কত দ্বারা ভাগ করব? স্যার 2 দ্বারা ভাগ করব। ভাগ করব হচ্ছে 2 দ্বারা। যদি অক্টাল করতে যাই 8 দ্বারা ভাগ করব হচ্ছে 8 দ্বারা। যদি হেক্সাডেসিমেলে করতে যাই 16 দ্বারা স্যার, 16 দ্বারা ভাগ করব। ঠিক আছে, ভাগ করে অ্যাকচুয়ালি আমরা বের করব কি? মূলত বের করব হচ্ছে ভাগশেষ। আপনাদের মনে এই প্রশ্নটা হয়তো জাগতেই পারে যে 2 দ্বারাই কেন ভাগ করব, 8 দ্বারাই কেন ভাগ করব, 16 দ্বারাই ভাগ করব কেন? কারণ আমি যখন একটা সংখ্যাকে বাইনারিতে নিতে চাই, মানে কি বাইনারিতে নিতে হইলে 2 এর চেয়ে কোনো ছোট কোনো অঙ্ক আমার লাগবে, তাই কি না?
বাইনারিতে নিলে 2 আবার অক্টালে নিলে 8-এর চেয়ে ছোট কোনো সংখ্যা লাগবে, মানে 0 থেকে 7 লাগবে, আর এখানে হচ্ছে 0 আর 1 লাগবে, এখানে 0 থেকে 15 লাগবে। তখন যখন আপনি 16 দ্বারা ভাগ করবেন কোনো একটা সংখ্যাকে, যদি 16 থাকে তাহলে 16 দ্বারা ভাগ করলে তো একবার চলেই যাবে, তাই না? এর চেয়ে যদি ছোট যখন হবে তখনই শুধুমাত্র আপনি এই 0 থেকে 15টাই ভাগশেষ অবস্থায় পাবেন, তাই না? 16 দ্বারা ভাগ করলে তো সবসময় 16-র নিচের কোনো সংখ্যাই ভাগশেষ অবস্থা থাকবে অবশিষ্ট। সেমভাবে 8 দ্বারা ভাগ করলেই যে কোনো একটা সংখ্যাকে 8-এর ছোট কোনো সংখ্যা ভাগশেষ অবস্থা থাকবে, 2 দ্বারা ভাগ করলেই 2-এর ছোট কোনো অঙ্ক, এই জন্যই আমরা 2 বাইনারিতে 2 আর অক্টালে 8, হেক্সাডেসিমালে নিতে গেলে 16 দ্বারা ভাগ করি অক্টাল সংখ্যা থেকে, ঠিক আছে? এটা আমি বলছি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর এইটা যদি পূর্ণ সংখ্যা না হয়ে এটা যদি ফ্র্যাকশন হয়, মানে ভগ্নাংশ হয়, ভগ্নাংশ হইলে আমরা কি করব? ভগ্নাংশ হইলে আমরা সাধারণত হচ্ছে এটাকে গুণ করি। ভগ্নাংশ হলে সাধারণত কি করি? গুণ করি ওই যেটা আছে সেটার বেস দ্বারা। যদি ভগ্নাংশ হয়, ভগ্নাংশ কি সেটা তো বুঝতেন, তাই না? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আমি একটু শর্টকাট লিখলাম। ভগ্নাংশ হলে গুণ করব, আর পূর্ণ সংখ্যা হলে ভাগ করব। কারণ গুণ করার পরেই এই 2 দ্বারা গুণ করলেই কোনো একটা সংখ্যা আমি সাধারণত ভগ্নাংশকে গুণ করলে 2-এর নিচে পাবো। হ্যাঁ, ভগ্নাংশরে গুণ করলে কিন্তু কি হয়? ছোট হয়, তাই না? ভগ্নাংশরে গুণ করলে ভগ্নাংশটা আসলে ছোট হয় যে সংখ্যা, ওই সংখ্যার যে ছোট কোনো সংখ্যা পাই আমরা। মানে আপনি 2-রে যদি হাফ দ্বারা গুণ করেন তাহলে 2-টা কিন্তু ছোট হয়ে যাবে, 2টা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, তাই না? ছোট হবে আরো। কোনো সংখ্যারে যদি ভগ্নাংশ দ্বারা মানে দশমিক সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে সেই সংখ্যাটা আরো ছোট হয়ে যায়, ওই সংখ্যার চেয়ে ছোট কোনো সংখ্যা হয়। তো 2-রে যখন আমরা কোনো ভগ্নাংশ দ্বারা ভাগ করবো তখন 2-এর চেয়ে ছোট পাবো। 8-রে যখন আমরা কোনো একটা ভগ্নাংশ তখন 8-এর চেয়ে ছোট পাবে। এইভাবেই মূলত হচ্ছে ভগ্নাংশ থাকলে আমরা ওই যেটা নিতে চাই সেটার বেস দ্বারা আমরা হচ্ছে গুণ করব। ঠিক আছে? এই কথাগুলো আমার হয়তো এখন মিলাইতে পারতেছে না, যে কোনো একটা আমরা যদি উদাহরণ করি আপনারা দেখবেন যে সহজ হয়ে গেছে। আর যদি বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল এইটাই নিতে যাই তখন আমরা 2 টু দি পাওয়ার n এইটা দ্বারা হচ্ছে গুণ করব, অথবা 8 টু দি পাওয়ার n দ্বারা গুণ করব, অথবা 16 টু দি পাওয়ার n এর দ্বারা গুণ করব। অর্থাৎ 2-এর যে গুণিতক, অনেকটা গুণিতকের মতো। এই 2 n এর মান কত? n এর মান হয় 0 থেকে শুরু, 0 1 2 3 4, ঠিক আছে, 5 6 এইভাবে হয়। মানে এই যে পাওয়ার 2 পাওয়ার n, 2 কত? বাইনারি থেকে যেহেতু আমি ডেসিমাল নিছি, 2 পাওয়ার n দ্বারা প্রত্যেকটা অঙ্করে গুণ করব। হ্যাঁ, 2 পাওয়ার n মানে প্রথম দ্বারা 0, তারপরে 2 পাওয়ার 0, তারপর 2 পাওয়ার 1, 2 পাওয়ার 2, 2 পাওয়ার 3, এইভাবে হচ্ছে আমরা গুণ করব। তো এটা আপনাদের কাছে একটু কমপ্লেক্স মনে হতে পারে, দেখেন একটা অঙ্ক করলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে? এই টেবিলটা যদি কেউ মনে রাখতে পারে সে সংখ্যা পদ্ধতির মোটামুটি 80% ধরেন সে পারছে। বাকি যে সংখ্যা পদ্ধতির রূপান্তর আছে বাইনারি থেকে অক্টাল, এটা তো বললেন না। হ্যাঁ, বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে মানে 10 ডেসিমালে যাইতে হইলে মানে ওটা কিভাবে, ওটা তো বললেন। এই যে এইটাই তো বলতেছি, এই যে আমি এইটাই তো বলতেছি, বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, এটাই তো বলতেছি। এই যে এটাই তো বলতেছি যে এটার যেটা দিকে যাব সেটার বেইজের পাওয়ার n, মানে n মানে হচ্ছে 0 1 2 3 5 এরকম, মানে স্বাভাবিক সংখ্যা আর কি, এটা দ্বারা গুণ করবো প্রত্যেকটা অঙ্করে। ঠিক আছে? 8-এর পাওয়ার n দ্বারা গুণ করবো যদি অক্টাল হয়। যদি হেক্সাডেসিমাল সংখ্যা থেকে ডেসিমাল যেতে তাহলে প্রত্যেকটা অঙ্করে 16 টু দি পাওয়ার n দ্বারা গুণ করবো। এই 16 টু দি পাওয়ার n দ্বারা গুণ করা মানে কি, এইটা বুঝতে হলে আপনার অঙ্ক একটা করতে হবে, তাহলেই আপনারা ক্লিয়ার হবেন। ঠিক আছে? তো এইটা মোটামুটি আমি বলছি যে এইটা যদি কেউ পারে 70 থেকে 80% আপনি সংখ্যা পদ্ধতিতে পেয়ে গেছেন। বাকি আমাদের কোন রূপান্তর থাকে, যে এই বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, মানে ভাইস ভার্সা এরকম থাকে। এইটা করা আবার একেবারে সহজ জিনিস, মানে আপনি সরাসরি যে অক্টাল সংখ্যার সরাসরি বাইনারি সংখ্যা লিখে দেবেন, আবার হেক্সাডেসিমাল সংখ্যার সরাসরি হচ্ছে বাইনারি সংখ্যা লিখে দেবেন যদি বাইনারিতে নিতে চান। আর বাইনারি যদি অক্টাল থেকে হেক্সাডেসিমাল নিতে চান তখন মাঝখানে বাইনারি আনলে সহজ হয়, মানে অক্টাল থেকে বাইনারি নেবেন, বাইনারি থেকে হেক্সাডেসিমাল আনবেন। এটা আমরা দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন যে এটা কীভাবে করে। ঠিক আছে? তো আমরা প্রথমে একটু এই দেখি ডেসিমাল থেকে বাইনারি থেকে আমরা কিভাবে রূপান্তর করব। তো এটা দুইভাবে আমরা শিখবো, একটা হচ্ছে শর্টকাট, যদি আমাদের রিটেন আসে তাহলে কিভাবে করব, যদি আমাদের এমসিকিউ আসে তাহলে কিভাবে করব। ঠিক আছে? সেটা আমরা দেখতেছি। আসেন প্রথমে আমরা ওই যে 288, এই 288 সংখ্যাটাকেই আমরা হচ্ছে বাইনারিতে নেই। ঠিক আছে? আচ্ছা, এটা ছোট সংখ্যা দিয়ে আগে করি। ঠিক আছে? তারপর একটা বড় সংখ্যা দিয়ে করি। আমরা এই 41 এইটাই করব। এইটাকে আমরা হচ্ছে, এটা আছে আমাদের
ডেসিমেলে, এটা আমরা হচ্ছে বাইনারিতে করব। এটা যদি আমাদের থাকে, তাহলে আমি বলছি কি যে এটার প্রত্যেকবার যেটা নিব সেটার বেস দ্বারা ভাগ করব। তাহলে এটার বেস কত? 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা 42 ভাগ করলে কত হয়? 20 দুগুণী 40, 21 দুগুণী 42, তাই না? ও আচ্ছা, এনতে 41 ছিল, আমি 42 লিখছি। 41 কি বেজোর হোক তাহলে ভালো হয়। 20 দুগুণে 40। হ্যাঁ, 20 দুগুণী 40, ঠিক আছে। তো বেজোর অলওয়েজ শোনেন, বাইনারি দিয়ে 2 দিয়ে কোনো কিছুর ভাগ করলে যদি বেজোর হয় তাহলে ভাগশেষ 1 থাকে, ঠিক আছে। জোর হলে ভাগশেষ মিলে যায়। আচ্ছা, আবার 2 দ্বারা ভাগ করেন, 10 দুগুণী 20, ভাগশেষ থাকে না, 0 থাকে। আবার 2 দ্বারা গুণ করেন, 5 দুগুণী 10, থাকে না, 0। আবার 2 দ্বারা ভাগ করেন, 2 বার যায়, 2 দুগুণী 4, 1 থাকে, ঠিক আছে। আবার 2 দ্বারা ভাগ করেন, 1 বার যায়, 0 থাকে। আবার 2 দ্বারা ভাগ করেন। আপনারা এইখানে যে সমস্যাটা, এইখানে যে কী করবেন সেটাই আসলে আর বুঝেন না, অনেক সময় ভুল হয়। আচ্ছা, 2 দিয়ে কি 1-এর মধ্যে যায়? না স্যার, যায় না। তো সোজা কথা, আমি এই 2টা এই 1টা এখানে নামাই দিলাম, ঠিক আছে, বাক্সেস হিসেবে। অথবা এটাও বলতে পারেন 2 1-এর মধ্যে 0 বার যায়, 0 বার গেলে এই একটা বাক্সেস থাকে, সিম্পল কথা। অথবা যেহেতু যায় না, আমি 1টা এই পাশে রেখে দিলাম। এখন এইটা আসলে নিচ থেকে উপরের দিকে হবে, ঠিক আছে। নিচ থেকে উপরের দিকে কেন বলতেছি, নিচ থেকে উপরের দিকে হবে কেন আমি বুঝাইতেছি আপনাদেরকে। এইটাকে বলা হয় MSB, এটাকে বলা হয় LSB, ঠিক আছে, মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর এটাকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে। যদি এইটা যেহেতু 0 1 মানে বিট, আর যদি এটা ডিজিট হইতো তখন আমরা বলতাম LSD LSB, ঠিক আছে। আচ্ছা, এইটার ব্যাখ্যাটা ধরেন আমি একটা সংখ্যা লিখলাম 214, তাই না? 214 এর প্রথম অঙ্ক কোনটা আমাদের? এইটা, মানে আমি এই দিক থেকে এইটা হিসাব করব, তাই না? এইটা মানে এটা যদি আমি এরকম লিখি, ধরেন এইভাবে লিখি, তাহলে 4 1 2, এইভাবে তো আমি লিখতে চাবো। কিন্তু যদি আমি স্থানীয় মানের কথা বলি, তাহলে স্থানীয় মানের ক্ষেত্রে কোনটা সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ, মানে কোনটার স্থানীয় মান সবচেয়ে বেশি? 4-এর না 2-এর? তার মানে আমার স্থানীয় মানের ভিত্তিতে এইটাকে আমি এই দিকে বিবেচনা করতে পারি। মানে এইটা হচ্ছে আমার 100 স্থানীয়, এটা হচ্ছে আমার দশক স্থানীয়, আর এটা হচ্ছে একক স্থানীয় সংখ্যা, ঠিক আছে। এই জন্য এটা হচ্ছে MSB আর এটা হচ্ছে LSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে। আচ্ছা, এটা আমি এখানে মুছে দিলাম। তাহলে আমার রেজাল্টটা কি আসতেছে দেখেন, রেজাল্টটা আমার 101,001। রেজাল্টটা কি আসে? 101,001। এইটা হচ্ছে মূলত আমার বাইনারি সংখ্যা। কার? 41-এর বাইনারি সংখ্যা, ঠিক আছে, 41-এর বাইনারি সংখ্যা। বুঝেন না কে বলেন তো? এমন কেউ আছেন যে বুঝেন নাই? পর্যন্ত ওই জিনিসটা একটু মানে ওটাই অনেক সময় ঝামেলা যায়। মনে রাখতে হবে, আমি এই যে বুঝাইছি যে আপনি যদি এরকম 218 এরকম যদি হয়, তাহলে এইটাকে যদি আপনি ধরেন লিখতে চান, তাহলে এরকম লিখবেন, সবার আগে 8 লিখবেন, তার 1 2, মানে হিসাব করবেন এরকমভাবে হিসাব করবেন। মানে এটা ছোট, এই তারপর এটা বড়, তারপর এটা বড়, মানে এই দিকে হচ্ছে বড় সংখ্যা, এই দিকে হয়, এই দিকে, তাই না? একবারে মানে ডান দিক থেকে বাম দিকে হয়। হ্যাঁ, তো এইটা দিয়ে আপনি মনে রাখেন, সিম্পল, আর কোনো কথা নাই। যেটা সর্বোচ্চ মান হয় সবার আগে এইটা, মানে আপনি হিসাব করলে এটা MSB হয়। এটার গুরুত্বপূর্ণ, মানে পজিশনাল ভ্যালু এটা বেশি, এটার ভ্যালু তারপরে এটার বেশি। আচ্ছা, তাহলে এইটা যদি হয়, আপনারা একটা করতে দিলে পারবেন? খাতা কলম আছে সামনে? জি স্যার। আচ্ছা, আপনারা এইটা করেন তো। এটা কত হয় করেন দেখি। স্যার, আমার প্রথমে দিকে ক্লাসটাতে আমি মানে থাকতে পারি নাই, মানে নেট খুবই প্রবলেম করতেছিল আমার বাসার। তো আমি ডাটা কিনে তারপরে হচ্ছে জয়েন করলাম। যদি আরেকটা ম্যাথ বুঝাই দিতেন, আমি এটা বুঝি নাই আসলে। আচ্ছা, সমস্যা নেই, আমাদের এইটা করতে দিছি, দেখি কেউ পারে কিনা। যদি পারে, না পারে আমরা এটা দেখাই দেবো কীভাবে করছি আমরা, ঠিক আছে। স্যার, 5টা 1 তারপর 0।
আচ্ছা, অনেকে বলছে যে 5টা 1 তারপরে 0। তারপরে 0, 5টা 1 0, 5টা 1 0, 5টা 1 তারপর 0। জি স্যার, এটা বলছেন। আচ্ছা, তাহলে আমরা একটু এটা করি, দেখি 62 দুই দ্বারা ভাগ করব, ঠিক আছে? এই যে আপু বুঝেন নাই, দেখেন আমি নিতেছি ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি সংখ্যাতে, তাই না? বাইনারি সংখ্যার বেস কত? 2। ডেসিমেল সংখ্যার বেস কত? 10। তো 10 ভিত্তিক সংখ্যা থেকে 2 ভিত্তিক সংখ্যা নিতে গেলে যে সংখ্যা যদি নিব তার বেস দ্বারা আমি ভাগ করব, যদি সংখ্যাটা পূর্ণ সংখ্যা হয়। যেহেতু 62 একটা পূর্ণ সংখ্যা, তার মানে 2 দ্বারা আমি প্রমাণ। আচ্ছা, যে আপু বুঝেন নাই সে একটু বুঝেন। আমি এখানে 62 হচ্ছে ডেসিমেল সংখ্যা, ডেসিমেল সংখ্যা থেকে আমি বাইনারি সংখ্যা নিচ্ছি। তো আমি বলছি যে ডেসিমেল সংখ্যা থেকে যদি অন্য কোনো সংখ্যা পদ্ধতি নিতে চাই, তাহলে সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা আমি ক্রমান্বয়ে ভাগ করব, যদি সেটা পূর্ণ সংখ্যা হয়। যেহেতু 62 পূর্ণ সংখ্যা, তার মানে আমি 2 দ্বারা ক্রমান্বয়ে ভাগ করব, ভাগশেষটাকে আমি আলাদা করে লিখব। কারণ আমার দরকার বাইনারি সংখ্যা, মানে 0 এবং 1 দরকার। যখন আমি 2 দ্বারা ভাগ করব তখনই শুধুমাত্র 0 বা 1 ভাগশেষ হিসেবে থাকবে, আর অন্য যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ হিসেবে এর চেয়ে বড় সংখ্যা থাকতে পারে। তাহলে 2 দ্বারা 62 দ্বারা ভাগ করলে এটা কত হয়? 31 দুগুণী 62 থাকে, বাইনারি থাকে হচ্ছে মানে ভাগশেষ থাকে 2। আবার 31 যদি দেই তাহলে 15 দুগুণী 30, হাতে থাকে 1। সোজা কথা, এখানে যদি বেজোড় সংখ্যা হয় তাহলে 1 থাকবে, জোড় সংখ্যা হলে হচ্ছে ভাগশেষ 0 হবে। এটাই নর্মালি আমরা বুঝি। 7 দুগুণী 14, এখানে থাকে হচ্ছে 1। আবার 2 দ্বারা ভাগ করেন 3 দুগুণী 6, থাকে 1। আবার 2 দ্বারা ভাগ করেন 1, এখানে থাকে 1। আবার 2 দ্বারা ভাগ করেন, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে যায় না, ঠিক আছে? 0 1 মানে 1 থাকে। তাহলে এটা হচ্ছে নিচে, এটা হচ্ছে এরকম থাকে 0 1। তাহলে এটা আমরা হচ্ছে এরকম যদি লিখি উপর থেকে নিচের দিকে, তাহলে 1 1 1 1 2 3 4 5 5, তারপরে এই যে 0 লিখলাম। তাহলে এইটা হচ্ছে আমার ডেসিমেল সংখ্যা, বাইনারি সংখ্যা, ঠিক আছে? এখন আসেন, এই কাজটাই আমরা মাত্র 15 সেকেন্ডে করতে পারবো। এই এত বড় ক্যালকুলেশন আমার করার দরকার নেই, মাত্র 15 সেকেন্ডে এটা বের করা সম্ভব, ঠিক আছে? সেটারও শর্টকাট। যদি এমসিকিউ হয় পরীক্ষাতে তাহলে আমরা সেই শর্টকাট অ্যাপ্লাই করবো। আদারওয়াইজ এখানে যদি রিটেন পরীক্ষা হয় তাহলে কিন্তু আপনার বের করতে পারলে এইভাবেই বের করতে হবে, ওকে? তো আমরা দেখেন একটু শর্টকাটটা দেখি। শর্টকাটটা বের করতে হলে আমাদের মূলত একটা সিরিজ মনে রাখতে হবে। সেই সিরিজটা কি? যে 2-এর, যেহেতু আমরা বাইনারি সংখ্যা থেকে করতেছি, তো বাইনারি সংখ্যা মানে 2 টু দি পাওয়ার n, এইটার একটা সিরিজ আছে। মানে n এর মান আপনি হচ্ছে 0 থেকে বসাতে থাকবেন এরকম। তো যদি আমরা একটু বসাই, 0 থাকা প্রথম 2 টু দি পাওয়ার 0 যেটা আছে, 2 টু দি পাওয়ার 0, এইটা হয় হচ্ছে আমার 1। 2 টু দি পাওয়ার 1 সেটা হয় 2, ঠিক আছে? আর 2 টু দি পাওয়ার 2 সেটা হয় হচ্ছে 4। মানে এটা 1 2 4 8 16 32 64 এরকম সিরিয়াল সিকোয়েন্সটা হয়। এটা আমাদের লেখাও লাগে না, এটা আমরা এই সিকোয়েন্সটা সবাই মোটামুটি বুঝি এটা কীভাবে আসলো, তাই না? 1 2 4 8 16 32, মানে এটা ডাবল হইতে যাচ্ছে। 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, এটা ঠিক আছে? 2-এর গুণিতকের অনেকটা মতো আর কি, ওকে? তাহলে এইখানে আমার ছিল কত? 62, আমার 62 ছিল। এই 62-রে আমি এই সিরিজ দিয়ে বানাবো। তো 62 কোন জায়গায় আছে? 64-র নিচে আছে, তাই না? মানে এখান থেকে আছে। তাহলে আমি 32 নিলাম, 32 নিলে আর থাকে কত? 62 থেকে থাকে 30। তারপর নিলাম 16, তারপর থাকে কত? 14। 14 থেকে 8 নিলাম, তারপর থাকে কত? 5 থাকে। তো 4 নিলাম, 14 থেকে বাদ দিলে তো কত থাকে? 6 থাকে, তাই না? 6 থাকে। 6, 4 নিলাম আর 2 নিলাম, 6 নিলাম, ওকে? আমার 62 কিন্তু হয়ে গেছে। এইটুকু মানে হচ্ছে 62। আর লাস্টে একটা যেহেতু ফাঁকা আছে, এটা 0 দিয়ে দিলাম। দেখেন 5টা 1 0 যদি আমাদের রেজাল্ট ছিল 5টা 1 0, ঠিক আছে? এখন আপনারা বলতে চান যে স্যার 15 সেকেন্ডে কই এলো? 15 সেকেন্ডে আসলেই হয়েছে। আমি তো আপনাদেরকে বোঝাই বলার জন্য হয়েছে। যেমন যেটা হচ্ছে এই 41 এটা বের করে দেখেন আপনাদেরকে না জান 41, এইটা দিয়ে আমরা করি 41 বের করি। 40 এর আগেরটা যেটা বের করছি, 41 থেকে আমি বানাবো এই সিরিজ থেকে। তাহলে আমি পরে 32-এর ঘরে 1 দিলাম, কারণ 41 তো 32-এর চেয়ে বড়, তাই না? 64-এর চেয়ে ছোট, মানে আমার এখান থেকে শুরু করতে হবে। তো 41 থেকে 32 যদি নেই তাহলে থাকে কত? 8 আর 1 9 থাকে, তাই না? 9, তার 16 তো নিতে পারবো না, 8 নিতে পারবো। 8 নিলে থাকে আমার 1, এই 1 নিলাম।
8 নিলে থাকে হচ্ছে 1। এখন মাঝখানে যেগুলো আছে সেগুলো শূন্য বসাই দেন, দেখেন এই যে রেজাল্টটা হয়ে গেছে। বুঝেন নাই? জি স্যার, বুঝছি স্যার। আপনার এই সিরিজটা জানতে হবে। সিরিজটা যদি জানেন তাহলে এইটা দ্বারা আপনি ওই যে আরও সংখ্যা পদ্ধতিগুলো আছে, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, এগুলো একবার পানির মতো সহজে যাবে। শুধু এই সিরিজটা বুঝলেই হয়েছে, ঠিক আছে? আমি 41 বানাবো এই সিরিজ থেকে। 41 বানাতে হলে আমার লাগবে কত? 32, কারণ এর উপরে তো আর সংখ্যা নাই, তাই না? 32 দিয়ে শুরু করো, তা 32 41 থেকে বাদ দেন, তাহলে থাকে কত? থাকে হচ্ছে আমার এখানে থাকে হচ্ছে কত থাকে? 32 বাদ দিলে 8 থাকে, আর এখানে 1, 8 আর 1 9 থাকে। 9, তাহলে তো আমি 16 তো আর নিতে পারবো না 9 থেকে, তাহলে 8 নিলাম। 8 নিলে থাকে আমার 1, তার এই 1 নিলাম। আর মাঝখানে যেগুলো ঘর ফাঁকা আছে, যেগুলো নিতে পারি সেগুলোকে শূন্য বসাই দিলাম। তাহলে এইটাই মূলত আমার অ্যাকচুয়াল বাইনারি সংখ্যা হয়ে যায়। এটা হিসাব করে দেখেন, আপনার 15 সেকেন্ডও লাগে না, তারও কম লাগার কথা যদি আপনি মুখ বুঝে ইয়ে করেন। আর আপনি প্রথমেই বাইনারি যখন লিখতে যাবেন, প্রশ্নের উপরে আপনি প্রথমে এইটা লিখে রাখলেন পেন্সিল দিয়া, এই সিরিজটা আপনি আগে লিখে রাখলেন। বেশি নয়, 5 ঘর 6 ঘর লিখলেই, 6-7 ঘর লিখলেই হয়, কারণ এর চেয়ে বড় বাইনারি সংখ্যা সাধারণত দিবে না, ঠিক আছে? এই 32 200 আপনি 264 128 256 এই পর্যন্ত লিখে রাখলেই হয়েছে। এরপর আপনি এটা দিয়ে তৈরি করতে পারবেন খুবই সহজে, ঠিক আছে? আর যদি ক্যালকুলেটর থাকে তাহলে তো আরও সহজ। ক্যালকুলেটারে এই বাইনারি সংখ্যা বের করা আরও সহজ, মানে যেগুলো আছে আর কি, FX100ও আছে বাইনারি বের করা যে কোনো একটা সংখ্যা। ক্যালকুলেটর তো দিবে না আমাদেরকে, তাই না? হ্যাঁ, ক্যালকুলেটর যদি নিতে দেয় না সাধারণত, তবে আপনার রিটেন পরীক্ষা নিতে দেয় না। যদি এইবার MCQ হয় তাহলে আপনার হয়তো নিয়ে যেতে পারবেন, তখন এগুলো আরও সহজ হয়ে যাবে ক্যালকুলেটর দিয়ে করতে। এখন সমস্যাই নেই স্যার। আচ্ছা, এখন বলেন তো আপনারা যেটা বুঝছেন কিনা? কেউ আছেন যে বুঝেন নাই? স্যার বুঝতে পারছি। আচ্ছা, যদি সিঙ্গেল একজন থাকেন যে বুঝেন না, তারে বোঝানোর পরে আমরা পরবর্তী ইয়াতে আগাবো। এখন আপনারা আশা করি যে যদি রিটেন হয় পরীক্ষায় পারবেন, MCQ হয় পরীক্ষায় পারবেন, ওকে? যদি কোনো কারণে ধরেন যে সবাই এখন শোরগোল MCQ হবে, MCQ স্যার, MCQ নিয়ে মানে মাথা নষ্ট করে হলো, প্রতিদিন মানুষ মেসেজ দেয়। MCQ যদি হইতো এবং আমরা পড়াইতাম, তাহলে আপনাদের এই বড় এইটা পড়ানোর দরকার ছিল না আমাদের, আমরা শুধু এইটুকু পড়াই যেতাম। পরবর্তীতে যখন MCQ না হয়ে রিটেন হইবে তখন আপনারা ধরা খেতেন। এখন এরকম পড়াইছে, আপনি MCQ হোক রিটেন হোক আপনি পারবেন, আপনি বেসিক জানেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। স্যার বলেন। MCQ হবে এটা তো আরো 6 মাস আগে থেকে মানুষ আরো কত খবর ছড়াচ্ছে। মন্ত্রণালয় থেকে ডিক্লেয়ার দেয় না, সেটা একটু নিজেরা আপনারা পড়েন, পড়ার পরে ওখানে কোথাও MCQ হবে গিলা, ওখানে বলছে যে নির্বাচনী পরীক্ষা বলতে কি MCQ মিন করে? শর্ট প্রশ্নও তো মিন করে, তাই না? শর্ট প্রশ্ন হইতে পারে না? শর্ট প্রশ্ন আমরা বুয়েট যে প্যাটার্নে প্রশ্ন নেয়, পরীক্ষা নেয়, বুয়েট প্রশ্ন নেয় কি প্রশ্নের মধ্যে লেখা ছোট ছোট ঘর থাকে, সেটার মধ্যে লিখতে হয়। বুয়েটের পরীক্ষা যারা দিয়েছেন তারা জানেন। তো প্রশ্নের মধ্যে উত্তর, তো সেটাও তো নির্বাচনী পরীক্ষা হইতে পারে, তাই না? সেখানে রিটেন, আবার MCQ, কিছু টিক মার্কও থাকে, মানে টিক মার্কও থাকে, আবার ছোট ছোট লেখাও থাকে, আবার অঙ্কও থাকে। বুয়েটের যারা পরীক্ষা দিয়েছেন, বুয়েটের আমি হচ্ছে ওই যে ডাচ বাংলা প্রফেশনাল অফিসার, এটা রিটেন কোয়ালিফাই করছে, ভাইবা দিছি, ঠিক আছে? আরও একটা পরীক্ষাতে আমি বুয়েটের কোয়ালিফাই করছিলাম। তো তারা এই সিস্টেমে পরীক্ষা নেয়, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই প্রশ্নটা যেটা অ্যাকচুয়ালি যেটা করলেন সেটা 32 16 8 4 2 আর 1 এই সিকোয়েন্সেই সবগুলো হবে স্যার? আমাদের এই সিকোয়েন্স, এখন আপনি এই সংখ্যাটা, এখানে যে সংখ্যাটা যত হবে সেই সংখ্যাটা সেই অনুযায়ী ভাগ করতে হবে এটার মধ্যে, বুঝছেন? সেইভাবে ভাগ করে মূলত যদি এখানে 41-এর পরিবর্তে আপনার আরও বড় কোনো সংখ্যা হতো, যেমন 91 হতো, তাহলে কি আমি এই 32 দিয়ে শুরু করতে পারতাম? আরও বড় সংখ্যা আছে না এখানে? 32-এর বড় ডাবল কত? 64, 64 ডাবল 128, মানে এখানে আরও তখন থাকতো এরকম, এখানে 32, তারপর 64, তারপর 128, তারপর 256 এই পর্যন্ত। তো 91 যখন হইতো তখন আমার কোত্থেকে শুরু করতাম বলতেন তো? 128 তো নেওয়া সম্ভব না, 64 দিয়ে শুরু করতাম। তখন 64 প্রথম মানে 64 নিতাম 91 থেকে। এখন 91 থেকে 64 বাদ দেন, কত থাকে? এখানে থাকে হচ্ছে 20 আর 6 26 আর 1 27 থাকে, মেবি 27। তো 27 আমরা 32 নিতে পারবো, 27 থেকে নিতে পারবো না, তার মানে এটার কাছে শূন্য দিলাম। তারপর 16 নিতে পারবো, 16 গেলে হচ্ছে 27 থেকে কত থাকে? 11 থাকে। 11 8 নিতে পারবো, 8 আর 4 12, 4 নিতে পারবো না, শূন্য।
তারপর 8 আর 2 10 নিতে পারবো, এটা নিতে পারবো, তাহলে 91 মানে হচ্ছে এটা। ওকে, সব সংখ্যা এইভাবে বের করা সম্ভব। স্যার এই সংখ্যাটা থাকবে, মানে তার থেকে বড় নিতে পারবো না, রিসেন্ট যে ছোটটা সেটা নিয়ে স্যার হ্যাঁ, ক্যালকুলেশন। আপনি তো এইটার মধ্যে সাজাচ্ছেন, তো 91 আমার আছে, তো আমি 128টা তো আর দিতে ভাগ করতে পারবো না, নিতে পারবো না, এর ছোট সংখ্যা দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা এইটা বুঝছেন আশা করি। এখন আসেন, যদি আমরা যেটা বলছি যে বাইনারি সংখ্যা থাকে তাহলে আমরা কি করব? যদি উল্টাটা থাকে, এটা বাইনারি সংখ্যা দিলাম, এই একটা বাইনারি সংখ্যা আছে, এইটাকে দিয়ে আমরা ডেসিমেল সংখ্যা, তা আমরা বলছিলাম কি যে যদি আমরা ডেসিমেল সংখ্যায় নিতে চাই, যে সংখ্যা পদ্ধতিতে নিব তার 2 টু দি পাওয়ার n সংখ্যা দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? মানে প্রত্যেকটা অঙ্করে। এটার মানে কি, কথাটার মানে কি, মানে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এই দেখেন, এটাও শর্টকাটে করা যায়, কয়েক সেকেন্ডে বের করা সম্ভব এটাও, ঠিক আছে? তো আমরা সেটা শর্টকাটও দেখবো, আগে হচ্ছে বিস্তারিত দেখি। এটা হচ্ছে এই যে ঘরটা, এইটার ঘর হচ্ছে 0, এইটার ঘর হচ্ছে 1, এইটা হচ্ছে 2, 3, 4, এরকম হিসাব করেন আপনি, ঠিক আছে? তো এইটা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 দ্বারা গুণ করা হবে, এটা নামাই 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 দ্বারা গুণ করা হবে, এইটা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 দ্বারা গুণ করা হবে, এইটা 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করা হবে, এইটা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করে দেওয়া হবে। তাহলে বিষয়টা কী দাঁড়াইলো দেখেন, একবার 2 পাওয়ার 1 দিলাম, তারপর এটা 2 পাওয়ার 1 দিয়ে গুণ করলাম, তারপর 2 পাওয়ার 2 দিয়ে গুণ করলাম, তারপর 2 পাওয়ার 3 দিয়ে গুণ করলাম, তারপর 2 পাওয়ার 4 দিয়ে গুণ করলাম। অর্থাৎ বাইনারি যে সংখ্যাগুলো থাকবে তাদের যে পজিশনাল ভ্যালু, সেই পজিশনাল ভ্যালুকে আমি প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির যে মানে তার যে বেজ, সেই বেজের উপরে পাওয়ার হিসেবে গুণ করলাম। এইটার যে পজিশনাল ভ্যালু সেটা 0, 1, 2, 3, 4, 5 এরকমভাবে হচ্ছে আমার হয়েছে। তাহলে এখন এইটার বসান, কোনো কিছুর পাওয়ার 0 থাকলে সেটার মান কত? 1 স্যার। 1, তাহলে 1 রে গুণ করলে 1 হবে। তারপরে কোনো কিছু পাওয়ার 1 থাকলে এটা তো 0, মানে 0 দ্বারা যা কিছু গুণ করি আমি ক্যালকুলেশনই করতে গেলে 0 বসাই দিলাম। আর এখানে হবে 4, এখানে কত 8, আর এখানে হচ্ছে সরি এখানে তো 0 হয়ে যায়, এখানে 0 হবে স্যার, এটা 0 হয়ে যায়, তাই না? 0 দ্বারা গুণ করলে 0 হয়ে যায়। তারপরেরটা হচ্ছে 16, মানে 2 পাওয়ার 4, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এইটা আর কি এইভাবে আসে। তাহলে 16 আর 4 20 আর 1 21, তাহলে এটা হচ্ছে মূলত 21-এর বাইনারি। 16 আর 4 20 আর 1 21, মানে এইটা হচ্ছে এইভাবে যোগ করে নামাইতে হবে, সোজা কথা। এই হচ্ছে বিস্তারিত। এখন এইটারও শর্টকাট আছে, এটারও শর্টকাট করা যায় কিভাবে? এই যে উপরে আমি লিখছি না, দেখেন এইখান দিয়ে বের করা যায়। এই যে এরপরে এই যে আমি এখানে লিখে দিলাম, এইটা বসে দিলাম, দেখেন এইটাও এখানেও লিখেন, এটা আরো সহজ শর্টকাট বের করা, ঠিক আছে? এইটার মান হচ্ছে 0, 1, 2, তো সিকুন দিয়ে লিখি 0, এইটার মান হচ্ছে 1, এটা 2, এইটা 4, এইটা 8। তো যেগুলা 0 সেইগুলা হচ্ছে সেই 0 সংখ্যা ছাড়া বাকিগুলো আমরা হচ্ছে যোগ করে দিই। বিশাল হয়ে গেল, এটা ছিল 1, তাই না? এটা ছিল 1, এটা ছিল 0। আচ্ছা, তাহলে এই লেখা কি দেখা যায় না? ছোট হয়ে গেছে, আবার বেশি ছোট হয়ে গেল, আবার লিখি 0, এটা হচ্ছে 1, এটা 2, এটা 4, এটা 8। তাহলে যেগুলো 0 সেগুলো বাদ দিয়ে আমার হচ্ছে বাকিগুলো যোগ করেন, তাই না? বাকিগুলো যোগ করেন, তাহলে যোগ করলে কি হবে? আচ্ছা, এখানে 0 লিখছি কেন? এখানে তো 1 হবে, আমরা ভুল লিখছি। এখানে 1, 2 ভুল লিখে ফেলছি, দাঁড়ান, 1 ভুল লিখে ফেলছি, 1, 2, 4, 8, 16। তাহলে যেটা 0 সেটা কাটা দিয়ে আমি, এটা 0, এটা 0, বাকিগুলো যোগ করেন, 16 আর 4 20, 20 আর 1 21। এইটুকু আমার হচ্ছে বের করা হবে। এটা 15 সেকেন্ড, এটা লাগে 10 সেকেন্ড, আরও কম, বুঝছেন?
আপনি খালি এই যে সিরিজটা লিখে রাখবেন না প্রশ্নের উপর, আমি বলছি প্রশ্ন পাওয়ার সাথে সাথে আপনার এই সিরিজটা লিখে রাখবেন। এরপরে যে বাইনারি ভিজিটটা থাকবে ওই যে এটা যেটার শূন্য বাদ দিয়ে বাকিগুলাই হচ্ছে আপনি ওইটা ছোটো করে ফোঁটা দিবেন, ফোঁটা দিয়ে তারপর যোগ করে ফেলেন। ঠিক আছে, দেখেন আরও একটা করি আরও সহজে আপনার বোঝানোর জন্য। যেমন এইটা প্রথমে প্রশ্ন আপনারা প্রথমে এটা লিখলেন 1 2 4 8 16 32 এরকমভাবে লেখেন। এখন আমি আপনার একটা বাইনারি সংখ্যা র্যান্ডম দিলাম, ঠিক আছে, এইটা একটা র্যান্ডম বাইনারি সংখ্যা দিলাম। তা আপনি যেটা করবেন এইখান থেকেই দেখেন, খালি আমি একটা ফোঁটা দিলাম, এটা একটা ফোঁটা দিলাম, তারপরে এইটা একটা ফোঁটা দিলাম, তারপরে এইটা একটা ফোঁটা দিলাম, তারপর এইটা একটা ফোঁটা দিলাম। এখন আমি দেখেন এইটার কত বের করে ফেলে 32 আর 8 হচ্ছে 40, 40 আর 44 আর 1 45, এটা মানে 45। কয় মিনিট লাগছে আপনার? হচ্ছে 10 সেকেন্ডও লাগে নাই এমসিকিউ এটা বের করতে, বুঝছেন? স্যার এমনের ক্ষেত্রে জাস্ট আমি বাম দিক থেকে কাউন্ট করে দেন। হ্যাঁ, বাম দিক থেকে কাউন্ট করলে হবে। আপনি প্রথমেই প্রশ্ন পাওয়ার সাথে সাথে ওর আর আসছে কি না আসছে ওটা বিষয় না, আপনি প্রথমেই হচ্ছে পেন্সিল দিয়ে এই সিরিজটা লিখে রাখলেন, 256 পর্যন্ত লিখে রাখেন, এই পর্যন্ত লিখলেই হয়। এর বড় আসলে সাধারণত দেয় না, যদি এর বড় দেয় তা অসুবিধা নেই। আপনি যদি জানেন এই দেখেন এক সিরিজে বলতে 1 2 4 8 16 32 64 128 256 512, তারপর 1024, তারপরে কত 2048, এই তো, তারপরে 4000 হচ্ছে কত 96, এই পর্যন্ত তো মনে বলাই যায় এক ইয়াতে। ঠিক আছে, তো এই এতগুলো বলা লাগে আসছে বাহিরে আর কোনো দিয়ে আপনাদের প্রশ্ন আসতে পারে না। প্রশ্নের উপর লেখা রাখলে আপনার মাত্র 10 সেকেন্ড লাগবে এই একটা অঙ্ক করতে। ঠিক আছে, তাহলে আমি একটা আপনাদেরকে একটু দেখি আপনারা পারেন কিনা। জি স্যার, 1 2 করেন তো এটা 16। স্যার শর্টকাটে করব? যেভাবে করেন আপনারা আনসার হইলে হয়েছে, কারণ আমি তো আর দেখতেছি না আপনারা কীভাবে করতেছেন। বলেন তো কত হয়েছে আনসার বলেন। হ্যাঁ কত? স্যার আমার আসলে 700। আচ্ছা, তাহলে আমরা একটু ইয়া করি, ঠিক আছে, 731 এইটা 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 এইটা, তারপরে হচ্ছে এটা এটা, তারপরে হচ্ছে 512 512। আচ্ছা 512 আর 256 হয়তো কত হয় যোগ করেন, ক্যালকুলেটর বের করে যোগ করেন প্রয়োজনে। ঠিক আছে, 512 যোগ 512 256 হবে না, 128 যোগ 128 যোগ, হ্যাঁ 128 হবে, তারপর 64 যোগ হচ্ছে 16 যোগ হচ্ছে 8 যোগ হচ্ছে 2 যোগ হচ্ছে 1, 731। যদিও এত বড় বাইনারি সংখ্যা আপনাদের থাকবে না, তো যদি থাকে তাহলে সেটা রিটেনের জন্য থাকবে, এমসিকিউতে এত বড় বাইনারি আসলে দিবে না। তারপর এটা বের করা আহামরি খুব কঠিন কিন্তু না। আপনি যদি এই সিরিয়ালটা আমি যখন বলছি যে আপনারা প্রথমেই 1024 পর্যন্ত এটা প্রশ্নের উপর লিখে রাখবেন, বাকিটা হচ্ছে এই যে মুখে হিসাব করেই ফেললেন আর কি। আচ্ছা, তাহলে
এই হচ্ছে মূলত আমাদের ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল যদি পূর্ণ সংখ্যা হয়, যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এইটা হচ্ছে মূলত নিয়ম। এখন আসেন যদি ভগ্নাংশ হয় তাহলে নিয়মটা কি? ভগ্নাংশ, ভগ্নাংশ কি? আমরা সেই আবার এই যে এটা লিখলাম 516, এটা একটা ভগ্নাংশ, এটা দিয়ে আমার বাইনারিতে নিতে হবে, ঠিক আছে? তাহলে এইটার জন্য আমি একটা জিনিস একটু আপনাদেরকে একটু বলি। ফ্লিপ 1 এই যে 516, আচ্ছা এরকমই লিখলাম। যাক, এইখানে এই যে পয়েন্টটা, এই যে আমরা ভগ্নাংশের যে পয়েন্টটা ব্যবহার করি, আমরা দশমিক পয়েন্ট বলি, এটাকে বলা হয়েছে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট, ঠিক আছে? রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্টের এই পাশে যে সংখ্যাটা থাকে সেটা অবশ্যই 1-এর সমান অথবা 1-এর চেয়ে কী হবে? বড় হয়, তাই না? এরকম যদি থাকে। আর এই যে পাশের সংখ্যাটা অলওয়েজ 1-এর চেয়ে লেস দ্যান ইজ ইকুয়াল টু 1, মানে অবশ্যই 1টা বড় হয়। এই পাশে যত বড় সংখ্যা হোক সেটা হচ্ছে সবসময় কী হবে? ছোট হবে 1-এর চেয়ে, ঠিক আছে? তো এই পাশে আপনি যদি এই 5-এর আগে একটা শূন্য বসান তাহলে কি কোনো চেঞ্জ আছে? মানে কোনো এই সংখ্যার কি কোনো চেঞ্জ আছে? 0.51, যখন আপনি এই যে 0.51 এরকম যদি থাকে তাহলে এই জায়গায় একটা শুধু শূন্য বসান, সে শূন্যর কোনো কিন্তু আসলে দাম নাই। মানে 0.051 মানে হচ্ছে 51, আর 0.5, 0.50, 0.500, 0.50000 এগুলা কিন্তু প্রত্যেকটাই একই জিনিস। এটা দ্বারা অর্ধেক বোঝায়, এটাও অর্ধেক, এটাও অর্ধেক, এটাও অর্ধেক, সবগুলোই মূলত হাফ। সবগুলোর মানে কি? হাফ, মানে একের অর্ধেক। অর্থাৎ দশমিক সংখ্যার পরে যত ডান পাশে যত শূন্য দেয় সেই শূন্যর কোনো মূল্যায়ন নাই। পূর্ণ সংখ্যার বাম পাশে যত সংখ্যা দেয় সেই সংখ্যাগুলোর মূল্যায়ন আসলে নাই। এটা আমরা নর্মালি জানি। এই কথাগুলো কেন বলছি? আপনাদের অন্য সংখ্যা পদ্ধতি যখন আমরা করতে যাব তখন এগুলো কাজে লাগবে, ঠিক আছে? এটা মনে রাখেন। আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম মনে আছে আপনাদের? যে দশমিক সংখ্যা থেকে অন্য সংখ্যা পদ্ধতি নিতে চাইলে যদি সংখ্যাটা ভগ্নাংশ হয় তখন আমরা কি করব? ভগ্নাংশ হলে কি করতে হবে বলছিলাম মনে আছে? গুণ করে নিতে হবে। 2 দ্বারা কত দ্বারা গুণ করব? যে সংখ্যা পদ্ধতি নিব তার বেস দ্বারা ভাগ করো। 512, 516 ছিল, আচ্ছা 516 লিখি, 516 এইটাকে হচ্ছে আমরা 2 দ্বারা ভাগ করি। আচ্ছা 6 দুগুণী 12, হাতে হচ্ছে 1, 2 1 2, 2 আর 1 হচ্ছে 3, আর 5 দুগুণী 10 লিখে রাখলাম। তো 3 করবো আমি 1 2, 3 করবো আমি দশমিক দেন দিলাম। এখন এইটা পূর্ণ সংখ্যা আমি একটা পেয়ে গেছি, এটা আমার একটা হচ্ছে পূর্ণ বাইনারি সংখ্যা পাইছি। আবার 2 দ্বারা ভাগ করব, গুণ করব, কারে গুনবো? এইটুকুরে গুণ করবো। 2 দুগুণী 4, 3 দুগুণী 6, আর এখানে হয়েছে মূলত শূন্য আসে, 2 0 0, ঠিক আছে? এখানে 0। এরপরে আবার যদি 2 দ্বারা গুণ করি আমি, তাহলে 8, 6 দুগুণী 12, আর এই পাশে তো শূন্যই থাকে যেহেতু পূর্ণ সংখ্যা আমি পাই। 3 ঘর বাম শূন্য দিলাম। এরপরে 128, এইটারে আবার গুণ করেন 2 দ্বারা, আচ্ছা উল্টা লিখছি, 2, তাহলে হয় হচ্ছে কত? 256 হয়, তাই না? এরপর আবার 2 দ্বারা গুণ করেন, এটা হচ্ছে 512 হবে, 512 হবে। এইভাবে এর পরের বার দেখা যাবে যে একটা 1 পাবো আমি, 512। আবার 2 দ্বারা গুণ করলে 1024 পাবো, মানে এখানে একটা দশমিক পাবো। তাহলে এই একটা 1 পাইলাম। তো এইগুলার প্রত্যেকটার ক্ষেত্রে আমি হচ্ছে এখানে 0 পাইছি, এইখানেও 0 পাইছি, ঠিক আছে? তারপরে এইখানে ওই যে 0 পাইছি, তারপরে এখানে 0 পাইছি। তো এইটা মূলত হবে আমার হচ্ছে LSB হবে এইটা, MSB এইটা, আর LSB হবে এই দিকে LSB। এটার কারণ কি? আচ্ছা দেখেন, আমি একটা সংখ্যা লিখলাম, এই যে 128। আচ্ছা এখানে বলেন তো পজিশনের ভিত্তিতে কোন সংখ্যাটা সবচেয়ে বড়? স্যার 1।
1। অন্য কারো ডাউট আছে কোনো? 1 যে বড় না? দেখেন যদি আমরা এইটারে লিখতে যাই 1 সমান লিখবো আমরা এরকম, 2 সমান লিখবো এরকম, 8 সমান লিখবো, তাহলে এখন দেখেন এগুলোর মধ্যে কোনটা বড়? বড় হচ্ছে কিন্তু এইটা 100, তাই না? তো এইটার সাধারণত বড় থেকে ছোট নির্ধারণ হয় এইভাবে, ছোট মানে এইদিকে বড় আর এইদিকে ছোট, অর্থাৎ এইটা হচ্ছে MSB, এটা হচ্ছে LSB। তার মানে সেটাই হয়েছে, এই যে প্রথম যে আমি শুরু করছি এইখান থেকে নিচের দিকে যত যাব আমি তত হচ্ছে ছোট সংখ্যা বাজাতে হবে, অর্থাৎ এইটা সবার আগে কাউন্ট করবো। দশমিকের পরে কিন্তু উপর থেকে নিচে, দশমিক সংখ্যাটা যখন আমরা বের করে যাবো তখন কিন্তু উপর থেকে নিচে, আর যখন পূর্ণ সংখ্যা তখন নিচ থেকে উপরে। এবং কেন সেটা তো আমি এই যে এখানে ব্যাখ্যা দিয়ে বুঝাইলাম। এটা অনেকে ভুল করে ফেলে, মানে উল্টা লিখে ফেলে আর কি, ঠিক আছে, ওইটার মতো নিচ থেকে উপরে লেখে। তাহলে এটা যদি আমরা বাইনারি সংখ্যা লিখতে যাই, এখানে প্রথম আবার একটা 1 পাইলাম, তারপরে একটা 0, এই যে এই 0, তারপর আর একটা 0, তারপরে হচ্ছে এই আরও একটা 0, তারপরে এই আরও একটা 0, তারপরে হচ্ছে এই শেষে 1। তাহলে 0.1000001 এইটা হবে মূলত হচ্ছে আমার 516 বাইনারি সংখ্যা। যদিও এটা আরও বড় বের করা সম্ভব, আসলে আরও বড় বের করা সম্ভব। ওকে, তো এইটা আসলে মোটামুটি এইখানে 516 যেটা, এই 516 বাইনারি সংখ্যা যদি আমরা ইয়াতে দেখতে যাই, মানে আমাদের কি বলে যে ওই যে বাইনারি শর্টকাট যেটা আছে, এই শর্টকাটে যদি আমরা দেখতে যাই তাহলে মোটামুটি দেখা যাবে যে প্রথমে একটায় আমি পাবো 516। দেখেন 516 এইটাই কিন্তু এক্স্যাক্টই, অর্থাৎ 512 যেটা ছিল না, 512 এরপর তো শুরু হবে এরকম করে, তো শেষে 1 থাকবে, তাহলে 512 একটা 1 হবে, এক নীল যার বাকিগুলো হচ্ছে সব 0, শেষেরটায় 1 হবে, এইভাবে হওয়ার কথা। তাহলে 512 এক্স্যাক্ট হচ্ছে এই পর্যন্ত। যদি আপনি 2 সংখ্যা নেওয়ার পরে দশমিকে বন্ধ করে দেন তাহলে কিন্তু এক্স্যাক্ট 512 সংখ্যা আপনি পাচ্ছেন না, ঠিক আছে। এই সংখ্যাটাই কিন্তু 512 নির্ধারণ করে। আবার অনেক সময় এরকম হয়, যেমন ধরেন 100 যদি 3 দ্বারা ভাগ করি, রেজাল্ট কি হবে বলেন তো? 100 3 দ্বারা ভাগ করলে 3.333333 এরকম চলতে থাকবে। তা আমরা কয় ঘর নেই? সাধারণত 3 ঘর বা 4 ঘর আসলে নেই এই সব ক্ষেত্রে। তো এরকম এমন সংখ্যা আসতে পারে যেটা আসলে, যেমন ধরেন 5100, এই সংখ্যার যদি আপনি করতে যান, এটা আসলে বিশাল একটা হচ্ছে আসবে, বিশাল একটা বাইনারি আসবে, 5100 বিশাল সংখ্যা আসবে। তো এই সব এরকম যদি শূন্য থাকে তাহলে আমি প্রথম যে দুইটা, এই প্রথম 3টা যে 510 এইটুকুর বের করলে মোটামুটি হয়ে যায়। পরেরগুলো আসলে আমার ওই রিপিটিভ সংখ্যা দেখা যায় প্রায় আসবে, বুঝতে পারছেন? অনেক সংখ্যা, বিশাল সংখ্যা চলে আসবে, এই হচ্ছে বিষয়। আর ভগ্নাংশের ক্ষেত্রে এত বড় ভগ্নাংশ দেয় না, সাধারণত একটু ওই যে 512 ছোট ভগ্নাংশই সবসময় দেয় বা দেওয়ার চেষ্টা করে। তাহলে আমরা আবার একটু রিপিট করি যে যদি ভগ্নাংশ থাকে ডেসিমেল সংখ্যা এবং সেটাকে যদি আমরা বাইনারিতে নিতে যাই তাহলে আমার যেটা করতে হবে যে ওই যে সংখ্যা পদ্ধতিতে নিব সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা আমি কি করব? গুণ করব। সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা আমরা গুণ করব। ওকে, এখন যদি আমরা উল্টাটা হয়, মানে দশমিক বাইনারি সংখ্যাকে যদি আমরা ডেসিমেল সংখ্যা নিতে যাই তাহলে কি করব? দশমিক 1000101, এইটা আমাদের হচ্ছে একটা বাইনারি আছে, এইটা নিয়ে আমরা হচ্ছে একটা দশমিক সংখ্যা বের করব। তাহলে আমি কি বলছিলাম মনে আছে আপনাদের? এইটা হচ্ছে 2 টু দি পাওয়ার করতে হবে, কিন্তু এখানে n এর মানটা হবে -1 থেকে শুরু, -1 -2, যেহেতু এটা কি সংখ্যা? বাইনারি সংখ্যা। এটা কেন আসেন আমরা একটু ওই ছোটবেলায় যে পড়ছি না আমরা, এই 0 দিয়ে শুরু হইতো 1 2 3 4, 1 2 3 4। যদি একটি দশমিক সংখ্যার বেজ থেকে এখান থেকে ধরেন আপনি, তাহলে এটা 1 2 3 -1 -2 -3 এইভাবে চলতে থাকে, ঠিক আছে। তো পূর্ণ সংখ্যা আমরা সাধারণত, আচ্ছা 0 কি পজিটিভ বা নেগেটিভ বলেন তো? স্যার 0 পজিটিভ। পজিটিভ। বিহাইন্ড দ্য রিজন, কারণ কি? এর পিছনে কারণ কি? স্যার এর পিছনে কারণ হচ্ছে 0 স্যার এক্স্যাক্টলি কারণটা বলতে পারবো না। আচ্ছা আমি বলতেছি, এটা হচ্ছে আমাদের ওই যে ম্যাথ অলিম্পিয়াডে এই ধরনের প্রশ্ন আসলে আসতো। আমি এইটা একবার জয়েন করছিলাম, ওখানে দেখছি এইটা আসছে। তো 0 আপনি ধরেন আপনার পার্সোনাল কথা ধরেন, মানে আপনার মাইনাস থাকা মানে আপনার কাছে কেউ পায়, মানে আপনি ঋণী।
কিন্তু আপনার কাছে যদি কেউ কোনো কিছু না পায়, মানে কোনো টাকা আপনার কাছে নাই কিন্তু আপনার কাছে কেউ টাকা পায়ও না, এটা সবসময় আমরা পজিটিভ দিকে চিন্তা করি, মানে আমাদের সাইকোলজিক্যালি এটা আমরা পজিটিভ ধরি যে আপনার কাছে কোনো টাকা নাই, ওকে, বাট আপনি কিন্তু ঋণেও নাই, মানে সমান সমান আছেন, এটা আমরা সাইকোলজিক্যালি এটার পজিটিভ চিন্তা করি। হ্যাঁ, আপনার যদি -1 টাকা, মানে আপনার কাছে যদি 10 টাকা লোন মানে পাইতো, মানে আপনি 10 টাকা ঋণই হইতেন, তাহলে সেটা আমরা সাইকোলজিক্যালি কিন্তু ঋণ, মানে নেগেটিভ চিন্তা, তাই না, নেগেটিভ আসে। কিন্তু আপনি কারো কাছে পান না, মানে আপনার কাছে টাকাও নাই বাট আপনার কাছে কেউ পায়ও না, এটা কিন্তু সাইকোলজিক্যালি পজিটিভ। এই জন্য শূন্য, কোনো কিছু না থাকা মানে শূন্য থাকা, কিন্তু কোনো কিছু না থাকা আর শূন্য থাকা কিন্তু এক জিনিস না, মানে নাল আর শূন্য দুইটা কিন্তু এক না। প্রোগ্রামেও দেখবেন নাল এবং শূন্য এই দুইটা কিন্তু এক বিষয় না। কোনো রিটার্ন জিরো শেষে, প্রোগ্রামের শেষে আমরা রিটার্ন জিরো লিখি, এটার কারণ কি? কারণ পজিটিভ, মানে কোনো আউটপুট সেটা পজিটিভ কোনো কিছু আসছে, মানে একটা আউটপুট আসছে, ঠিক আছে, রিটার্ন জিরো, এটার দ্বারা কিন্তু হচ্ছে পজিটিভ কোনো কিছু বোঝায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে জিরোটা আসলে আমাদের সাইকোলজিক্যালি আমরা জিরো দেখলে বা জিরোকে সবসময় পজিটিভ দিকে চিন্তা করি, মানে আপনার কাছে কোনো টাকা পায় না, এই যে এক্সাম্পল দিলাম এটা ধরে আসলে আপনি চিন্তা করতে পারেন জিরো মানে হচ্ছে পজিটিভ একটা সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা করবো যে -1 -2 -3 এইগুলো দ্বারা হচ্ছে প্রত্যেকটা অঙ্করে গুণ করব, ঠিক আছে, যেটা আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে গুণ যোগ করছিলাম, শূন্য দ্বারা শুরু করছিলাম, ঠিক আছে। তো এইটা আসলে ক্যালকুলেটর ছাড়া করা, এটা কিন্তু এই দিক থেকে শুরু হবে, কোন দিক থেকে বলেন তো? শেষের সংখ্যা না, এই দিক থেকে শুরু করবে, এই যে এইটা দিয়ে শুরু হইবে 1 × 2⁻⁻1, তারপর এইটা 0 × 2⁻², তারপরে এইটা 0 × 2⁻³ তারপরে হচ্ছে এইটা 1 × 2⁻⁴, তারপরে 0, তারপর এটা 0 আসবে, আমি 0 × 2⁻⁵, তারপর এটা 1 আসবে, 1 × 2⁻�6, ঠিক আছে। এখন এইগুলার বের করেন, এইগুলো একটু কঠিন হয়ে যাবে, এটা তো শূন্য হয়ে যাবে, পরেরটা কত হয়ে যায়? পরেরটা হয়ে যায় হাফ, এরকম, মানে এইটার মান হয় হাফ। স্যার এইরকম যদি আমি 7-8 ঘরের মান মুখস্থ করে রাখি সেক্ষেত্রে তো আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, হয়, এটা ইয়া করা থেকে 8টা 5টার বেশি তো আর আসবে না স্যার, তাই না? আসবে না সাধারণত, 5টা বা 6টা 6-7টা বা 10টা নাম মুখস্থ করলে হয়, এটার মান তো শূন্য হয়, আর এইটার মান হয় এরকম 1/25, তাই না, 4/1 100 নাকি? না, সরি, এটা 32 হয় মেবি। এটা হয়েছে 2-এর পাওয়ার 4 বার গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 1/16 এটা হয়, ঠিক আছে। আর এইটা হচ্ছে, এটা তো শূন্য হয়ে গেল, তারপরেরটা হচ্ছে এইটা 64 হয়, 1/64। মূলত সিকোয়েন্সটা এরকম হবে, হাফ যোগ হচ্ছে 1/16 যোগ হচ্ছে 1/64, এইটার যোগফলটা মূলত আমাদের আনসার হবে, ঠিক আছে। এটার যোগফলটা তো আসলে ভগ্নাংশে হবে, ঠিক আছে। আমাদের কি হবে 64, আমরা একটু করি 64, এখানে যে হবে হচ্ছে আমাদের 32 যোগ, এখানে হচ্ছে 4 যোগ, এখানে হচ্ছে 1, তাহলে 32 আর 4 হচ্ছে 36 আর 37 ভাগ হচ্ছে 64। ক্যালকুলেটর না থাকলে এটা করা একটু মুশকিলই আছে। এখন 37টা আমরা ভাগ করব, 37টা 64 দ্বারা ভাগ করবো, তো এখানে দশমিক দিয়ে একটা শূন্য আনতে হবে আর কি, ঠিক আছে। এখন কতবার যায় দেখেন, কতবার যায় ক্যালকুলেটরতে একটা ভাগ দেন তো, কত হয়? কি 64 মানে 37রে ভাগ করব হচ্ছে আমাদের 64 দ্বারা, 0.578, 3 ঘর নিলেই হয় 578, 578, এইটা মূলত হচ্ছে আনসার। আরও 1 to 5 মানে ডিটেলস লিখলে এরকম হয়, মানে 3 ঘর লিখলে হয়, তো এইটা মূলত হচ্ছে আমার আনসার হয়। এখন এই যে ক্যালকুলেশন 1/6, 1/64 এগুলোর মানটা যদি একটু মনে রাখতে পারেন আপনারা, সবচেয়ে ভালো হয়। যে
যেমন এই 1/2 এটা সমান কত 0.5, তাই না? 0.5। তারপরে আমাদের 16 হয় হচ্ছে 0.25, আর ইয়াতে হয় হচ্ছে 125। 1/6 মানে হচ্ছে মেবি 0.125, ঠিক আছে। আর এইটা 1/16 হচ্ছে তার মানে 0 পয়েন্ট সামথিং একটা সংখ্যা আসবে, ঠিক আছে, 1/64। এগুলো একটু মনে রাখলে সবচেয়ে সুবিধা হয়। যে 1/64 দ্বারা ভাগ করি মানে হচ্ছে 0.0156 এরকম হয় এটা মান। তো আমরা আলটিমেট রেজাল্ট আসলে এইটা পাই রেগুলার দশমিক মান বের করলে, মানে দশমিক যে এরকম যখন ইয়ে আসে অল অফ যখন থাকে তখন ভাগ করার পর এটা ভাগ করলে এরকম 0.56781 সামথিং রেজাল্ট মূলত পাবো এটা, ঠিক আছে। এইটার শর্টকাট আছে কি, যদি আপনি এইগুলা মুখস্থ করতে পারেন তো সেগুলো আসলে মুখস্থ করা একটু টাফ। এই যে এটা হাফ, ঠিক আছে, প্রথমে তো 0 আর কি, 0 থাকলে তো 1 হয়, সেটা পড়তে হাফ, তারপর 1/4, তারপর 1/8, তারপর 1/16, তারপর 1/32, 1/64। এইগুলার যে দশমিক সংখ্যা, এইগুলো যদি ভগ্নাংশ সংখ্যা যেটা হয় সেই ভগ্নাংশ সংখ্যাগুলো যদি মনে রাখতে পারেন তাহলে আপনি শর্টকাট করতে পারবেন। আদার শর্টকাট করা এটা তো টাফ আছে, মানে এইগুলো যোগ করে তো শর্টকাট করা যায় না, তাই না? কয়েকটা আমরা হয়তো জানি যে এইটা সমান হচ্ছে 0.5, ঠিক আছে, আর এইটা সমান হচ্ছে হচ্ছে 5 ইয়ারা ভাগ গুলো 1.25 আর কি, 0.25, এটা নাই 0.25 হয়, 0.25 আর কি। আর এইটারে যদি দেন তাহলে 25-এর অর্ধেক, তখন কত হয় 0.125 এরকম সামথিং হয়, ঠিক আছে, মানে এইটা। এবার এইটার অর্ধেক হবে এরকম, মানে 0.06 সামথিং হয় এটা। তারপরেরটা হয়েছে এইটার 0.03 সামথিং এরকম হয়। এটা একটু মনে রাখলে আসলে, যদি মনে রাখতে পারেন, আর না মনে রাখলে প্যারা নিয়ে একটা যেরকম দশমিক ভগ্নাংশ আসে একটা আপনারা হচ্ছে ক্যালকুলেশন করে পারবেন। ওকে, তাহলে এই হচ্ছে মূলত আমাদের দশমিক থেকে বাইনারির ব্যবচ্ছেদ আমরা করলাম, মানে বাইনারিতে নেওয়ার বা বাইনারি থেকে দশমিকে নেওয়ার সিস্টেম আমরা আসলে শিখলাম। আজকে আমরা আর একটা শিখব, আমাদের এই যে নাম্বার সিস্টেম নিয়ে আমাদের খুব আস্তে, মানে একটু স্লোলি শিখবো। জাস্ট একটা আপনাদেরকে বলি, যদি আমার হচ্ছে ডেসিমেল সংখ্যা থেকে অক্টাল শিখব, অক্টাল শুধু কি হবে সেটা আপনারা বলেন। ডেসিমেল সংখ্যা ওই যে আমরা 41 করছিলাম, সেই 41-রাই আমরা অক্টালে বের করতে চাই, তাহলে আমি কি করব? আপনারা একটু খালি এটা বলেন তো, কি করতে হবে? ভাগ দিতে হবে স্যার। কত দ্বারা ভাগ করব? 8 দ্বারা। 8 দ্বারা। কেন? কারণ যে সংখ্যা পদ্ধতি নিতে চাই সেই সংখ্যা পদ্ধতি বের করতে হলে ওই সংখ্যা পদ্ধতির বেইজের ছোট অঙ্ক বের করতে হলে ওই বেইজ দ্বারাই শুধুমাত্র ভাগ করতে হয়। মানে 8 দ্বারা ভাগ করার পরেই না কোনো সংখ্যা পাবো যে সংখ্যাটা 8-এর চেয়ে ছোট, তাই না? তো আমি 41-টা যদি 8 দ্বারা ভাগ করি তাহলে কয়বার যায়? 5-8 40, 5 বার। এটার ভাগ কিন্তু আরও ছোট হয়ে যায়, তাই না? 1 থাকে, তারপর আবার 8 দ্বারা ভাগ করেন, যায় না, না যাইলে 5টা আমার থেকে যাবে। তাহলে এইটার হচ্ছে ধরেন 5 এবং 1, এটা হয় আনসার। আপনারা একটা করেন তো আবার, সেই যে ওই সময় যেটা করছিলাম আমরা 61, এইটারে করেন তো দেখি। এই ভাই কে এটা করেন, মিউট করেন, এটা করেন তো আপনারা দেখি। এই ভাই কি ক্লাস ওপেন করা কই গেছে? করেন তো আপনার এটা, এই যে যেটা আমরা করলাম সেটা। 61-এর কত হয়? 75 স্যার। 75 হয়। 75
আচ্ছা 7-5 কীভাবে হয় এটাও কিন্তু শর্টকাট আছে, শর্টকাট করা এগুলো সম্ভব, ঠিক আছে। স্যার এটা শর্টকাট যদি একটু দেখাই দিতেন। আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা এটা 61 কিভাবে ইয়া করে এটা কি বুঝছেন? সিক্সটি ওয়ানে কত দ্বারা ভাগ করবো বলেন তো? যদিও এইটাই শর্টকাট, এইটাই শর্টকাট কেন? কারণ 8 দিয়ে কোনো কিছু ভাগ করলে ভাগ সর্বোচ্চ 2বার করা লাগবে, 2বার বা 3বার, এর বেশি আসলে ভাগ করা লাগে না, তাই না? এই যে ধরেন 61 আমরা ভাগ করলে কত, 8 8 64, মানে 7 8 56, যাইবে কবার? 7বার, তাহলে থাকে কত? 56, 4 আর 1 5 থাকে, ঠিক আছে। এখানে 8 দ্বারা ভাগ করেন 7-5, মানে এটাই শর্টকাট হয়ে যায় 7-5। এটার জন্য আর শর্টকাট দেখে এর মাথা নষ্ট করতে গেলে, মানে এইটাই আসলে আমাদের তাও শর্টকাট। স্যার শর্টকাটটা একটু দেখাইলে সেক্ষেত্রে আমরা যদি কখনো কারো ওটা ভালো লাগে। আচ্ছা এই যে আপনারা যারা আছেন, মানে এখানে মোটামুটি যারা আছেন সবাই কি বুঝতে পারতেছেন? ওরা আছেন তো প্রায় 28 জন, কিন্তু সবাই কিন্তু রেসপন্স করতেছে না। আচ্ছা তাহলে উল্টাটা কি হবে বলেন তো? অক্টাল থেকে ডেসিমালে আনলে? স্যার ওই যে 2 টু দি পাওয়ার n যেটা ছিল স্যার। অক্টাল থেকে ডেসিমাল, তাই না? জি স্যার। অক্টাল টু ডেসিমাল, 8 টু দি পাওয়ার n, 8 টু দি পাওয়ার n। তাহলে এইখানে আমার যে সংখ্যা থাকবে সেই সংখ্যা 7-2, এইটা আর আপনারা বলবেন যে 6-5, এটা করি 6-5 আমি হচ্ছে ডেসিমালে নিব, এটা কত ডেসিমালে কত সেটা আমরা দেখব, ঠিক আছে। 10 এটা আমরা দেখব। তো এইটা যেটা, এইটা হচ্ছে 5 ইন্টু কত দ্বারা হবে? 8 টু দি পাওয়ার হচ্ছে 1, আর এটা 6 ইন্টু 8 টু দি পাওয়ার 2, 8 টু দি পাওয়ার 0 হবে না ওটা? সরি 0 দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে। 0 1, ঠিক আছে। তার মানে এইটা হচ্ছে 5ই থাকে যেহেতু 8 এর পাওয়ার 1, আর এখানে হচ্ছে 8ই থাকে, 6টা 48, 48, ঠিক আছে, 8ই থাকে 48। তাহলে 48 আর 5 যোগ করেন কত হয়? 53 স্যার, 53। 53। দেখেন এই শর্টকাটের জন্য আসলে আপনার যে মুখস্থ রাখা লাগবে সেটা হচ্ছে এটা, ওই 8 এর পাওয়ার 0 1, তারপরটা হচ্ছে 8, ঠিক আছে, 8 এর পাওয়ার 1, তারপরে 64, তারপরে কত, সাধারণত 3 বিট পর্যন্ত পরেরটা মুখস্থ রাখা লাগবে, মানে এইটা মুখস্থ রাখতে পারেন যদি তাহলে শর্টকাট এটা দিয়ে করা সম্ভব, বুঝতে পারছেন বিষয়টা? তারপরেটা কত, 64 ইন্টু 8 কত হয়? ক্যালকুলেশন করেন, এর বাহিরে আসলে সাধারণত থাকে না, এটা হচ্ছে বেশ সুবিধা। 64 ইন্টু 8 কত হবে? 512। এই দেখেন এইটা মনে রাখলে আপনি আসলে এখান থেকে হয়তো ইয়া করতে পারবেন, কিন্তু সেটা করলেও ওইটার জন্য আপনার গুণ, মানে এই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। যেমন ধরেন আপনি এই যে 65-এর কথাই যদি আমরা হচ্ছে বলি 65, ঠিক আছে, 65-এর ইয়াই বলি, তো এখানে প্রথম যেটা এইটা আমরা হচ্ছে গুণ করব কত দ্বারা? 1 দ্বারা, আর এইটার গুণ করব 8 দ্বারা। 8 দ্বারা যে ইয়ে আসবে মানে এইটার 1 এইটার 8, এই 6টা 48, 48 আর 5 হচ্ছে 5, 48 আর 5 হচ্ছে আমার 53, তাই না? 53। স্যার ব্যাপারটা যদি আরেকবার বলতেন, একটু বুঝে নাই স্যার। বুঝেন নাই? ও এই যে এটা বুঝতে পারছি। আচ্ছা আমি আপনার একটা সংখ্যা দিই, ধরেন 77, এইটা আমরা বের করব 77, তাহলে এইটা 77 এরকম তো, তাহলে এইটা 7 দিয়ে গুণ করবেন আর এইটা 8 দ্বারা গুণ করবেন, 7 8 56, 56 আর 7 কত হয়? 56 আর 7 হচ্ছে 62 আর 63, 63। তো এই হচ্ছে মূলত শর্টকাট।
তো এইটার সুবিধা হচ্ছে আপনার এই 512 মানে 1864 এটা মনে রাখলে আসলে হয়, বুঝতে পারছেন। আর ওই আপনার উল্টার ইয়ার ক্ষেত্রে ভাইস ভার্সা, যদি ডেসিমেল থাকে তাহলে আপনার ওই ডেসিমেল সংখ্যার এটা দ্বারা বানাইতে হবে। যেমন ডেসিমেল সংখ্যা যদি আপনার থাকে, আমি ধরে নিলাম সে ফর এক্সাম্পল হচ্ছে 74, তো 74-এ আপনি কি করতেন, ওই যে বাদ দিতেন আর কি, 64-তে কত হয়, ঠিক আছে, তারপরে ইয়াতে কত হয় সেইটা যোগ করে দিলেই হইতো। 74-এ যে 64 আর হচ্ছে কত, মানে এরকম হিসাব করার চেয়ে এইটা শর্টকাট মনে রাখার চেয়ে এটারে হচ্ছে আপনি সোজা কথা হচ্ছে আপনি ইয়ে দিয়ে ভাগ দিয়ে দেন 8 দিয়ে, মানে এটা করতে গেলে আরো কমপ্লেক্স দিতে পারবে। আমি যদি উপরটা করি আমার ভুল হওয়ার সম্ভাবনা কম, এটা করলে একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। না এটা সংখ্যা তো কম, সংখ্যা কম, এটা 8 দ্বারা ভাগ করেন কতবার যায়, দিয়ে জাস্ট দুইবারে বেশি ভাগ করা যাবে না এইসব ধরনের সংখ্যা, দুই অঙ্ক থাকে। আর 3 অঙ্কের শর্টকাট করতে গেলে আপনি এই মনে রাখা লাগবে, কারণ এত কষ্ট করার তো দরকার নেই আপনার। এখানে যদি 2 অঙ্ক হয় তাহলে ভাগ হবে মাত্র 2 বার, ঠিক আছে, হচ্ছে 8 8 64, 8 9 72, 9 বার যাবে, এই দেখেন একবারই যাবে, 9 বার যাবে, তারপরে থাকে কত 72, থাকে 2, ঠিক আছে, 8 9 72 থাকে হচ্ছে 2, তারপরে আবার 8 দ্বারা ভাগ করেন, থাকে একবার যায় 1 থাকে, এই যে 1 2 রেজাল্ট আর কি, এটাই ছোট হয়ে যায়। মানে 2 অঙ্ক থাকলে মাত্র 2 বার ভাগ করা লাগবে। হ্যাঁ আগরগুলো মানে শর্টকাট বাদ দেন, এত শর্টকাট মনে রাখতে গেলে আবার আপনার কমপ্লিট, কারণ এইটাই শর্টকাট না, 2 বার মাত্র ভাগ করা লাগবে, যদি 2 অঙ্কের সংখ্যা থাকে 2 বার মাত্র ভাগ করা লাগে, সুতরাং এটা আসলে শর্টকাট না শেখাটাই ভালো, ঠিক আছে। আচ্ছা আমরা একদিনে সব শিখতে গেলে মাথা আপনাদের গ্যাঞ্জাম লাগে যেতে পারে, এই 2-1 জন বুঝলেও অধিকাংশ, হ্যাঁ আমরা অন্য যদি আলোচনা থাকে তাহলে রাখলে মানে ভালো, মানে অনেক তথ্য একসাথে নিতে গেলে অনেক সময় চাপ